2006 সাল। গ্রাম থেকে শহরে এসেছি 5 দিন হলো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আব্বা বিয়ের জন্য জোর করেছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল না উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো। আম্মা বাদে বাড়ির প্রতিটি সদস্যই বেশ চাপ দিচ্ছিল বিয়ে করে নেওয়ার জন্য। মেয়ে মানুষ আমি, অ আ ক খ এবিসি জানলেই হলো। এত পড়াশুনো করে কি হবে? চাকরি বাকরি বা করতে হবে কেন? মেয়ে মানুষ যদি চাকরি করে খায়, পুরুষ মানুষ দুনিয়াতে আছে কেন? ইত্যাদি নানা রকম মন্তব্য করতে শুরু করে বাড়ির লোকেরা। দাদি বললেন, 18 বছর হয়েছে যখন বিয়ে করতেই হবে। এ বয়সে বিয়ে না করলে পরে নাকি টান থাকবে না। মেয়ে 20তেই বুড়ি, তাই লোকের মুখে বুড়ি শোনার আগে বিয়ে করে নিতে হয়। ঠিক সময়ে বিয়ে না করলে বিবাহিত বাচ্চাওয়ালা পাত্র ছাড়া ভালো কোনো পাত্রও কপালে জুটবে না। আরও অসংখ্য নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করেন দাদি। কিন্তু আমি ছোট থেকে বেশ জেদি ছিলাম। আমার জেদ, আমার মেধা, আমার স্বপ্ন আমার সহায় ছিল। তাই তো সকল বাধা অতিক্রম করে মায়ের সহায়তায় স্বপ্ন পূরণের উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে আসি। আমার বড় মামা বিদেশে থাকেন। বড় মামি আর মামাতো এক বোন ঢাকা শহরে থাকেন। মামির বাবার বাড়িতেই, ঢাকাতে। বাবার বাড়ি থেকে মেয়েকে পড়াশুনো করিয়েছেন। ভার্সিটিতে অ্যাডমিশন নিবে বলেই শহরের দিকে ভাড়া বাসায় মা এবং মেয়ে উঠেছেন। মামা যখন জানতে পারেন আমি পড়াশুনো করতে ভীষণ আগ্রহী এবং বাড়িতে বিয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, আম্মাকে বলেন আমাকে ঢাকা পাঠিয়ে দিতে। আম্মা তখন আমার চাচাতো ভাই সাব্বিরকে দিয়ে ঢাকাতে মামির ঠিকানায় পাঠিয়ে দেয়। এ নিয়ে আব্বা আম্মার মাঝে কম ঝামেলা হয়নি। শুনেছিলাম আব্বা নাকি আম্মাকে মারধরও করেছেন। বলেছেন আমার মুখ তিনি বেঁচে থাকতে আর দেখতে চান না। আমিও আম্মাকে চিঠি লিখে সান্ত্বনা দিয়েছিলাম, চিন্তা করো না আম্মা, পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে যখন ব্যাগ ভর্তি টাকা পাঠাবো তখন আর এই আব্বাই এই কথা বলবেন না। প্রথম দিন ভার্সিটি থেকে ফিরে এসে দুপুরে খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম ভাঙলো একদম বিকেল 5টায়। আমাকে উঠতে দেখে মামাতো বোন জেসমিন বলল, এই সাবা, তোর ঘুম ভেঙেছে, চল ছাদে যাই। আমি হাই তুলতে তুলতে বললাম, অন্যের বাড়িতে ছাদে যাওয়া কি ঠিক হবে? বাড়িওয়ালা কিছু মনে করবেন না? আরে বোকা, বাড়িওয়ালা তো এখানে থাকেই না, তারা তো দেশের বাইরে থাকে। সে কি রে, তোরা ভাড়া দিবি কাকে? আর এত বড় বাড়ি, বাড়িওয়ালা একজনও নাই। হি হি, এই বাড়িতে মালিকের দুটো ভাগনা থাকে, তাদের মধ্যে একজন আমাদের ভার্সিটিতে পড়ে। সেম ভার্সিটি, সেম ডিপার্টমেন্ট, সেম এজ। আরেকজন ইন্টার ফার্স্ট ইয়ারে। ভাড়া ওদের মধ্যে একজনকে দিতে হবে। অবভিয়াসলি সে একজন, বড়টা হবে নির্মল চৌধুরী। বাহ, সবই তো জানিস তো, তারা মাইন্ড করবে না। ধুর, এত কথা না বলে চল তো আমার সঙ্গে। দুটো ছেলে, ছেলে দুটো ভীষণ ভালো। আমার মায়ের সাথে তাদের গলায় গলায় ভাব হয়ে গেছে। আজ সকাল আর দুপুরে মায়ের হাতে রান্না খেয়েছে। আমার যদি এত আপ্যায়ন করতে পারি, ওরা কেন সামান্য ছাদ শেয়ার করবে না আমাদের সাথে? জেসমিনের সঙ্গে কথা না পেরে ছাদে চলে যায়, কিন্তু বসার মতো বর্ডার ছাড়া কিছুই নেই। জেসমিন ছোট থেকে শহরে মানুষ হয়েছে, ভীষণ স্মার্ট একটা মেয়ে, কিন্তু আমি গ্রামের মেয়ে। না ওর মতো স্মার্ট, না শহরের আদব কাদায় বড় হয়েছি, আর না এত বড় বিলাসবহুল বাড়িতে আগে কখনো থেকেছি। সিঁড়ি দিয়ে ছাদে উঠতে ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলাম। সেখানে বসার সাহস করে উঠতে পারলাম না। তা দেখে জেসমিন বলল, তুই বস, আমি নিচ থেকে মোড়া নিয়ে আসছি, আড্ডা দিব দুজন অনেকক্ষণে। সময়টা ছিল শরৎকাল। শরৎকালের প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ আর উদার। আকাশ জুড়ে ছিল সাদা মেঘের ভেলা। আকাশের বুকে আপন মনে ডালা মেলে উড়ে যাচ্ছিল কাক আর চিলেরা। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রাকৃতিক স্নিগ্ধ অনুভূতি অনুভব করছিলাম। হঠাৎ কী হলো আমার কে জানে, বুকের ভিতরে যেন চলল সুখময় মৃদু বাতাস। ইচ্ছে করলো খোলা আকাশের নিচে দুই দিকে দুহাত মেলে প্রাণ ভরে অনেকটা শ্বাস নিতে। ইচ্ছেকে কখনো নিজের মধ্যে দমিয়ে রাখতে নেই। নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হয় নিজ ইচ্ছা পূরণের জন্য। দুদিকে দুহাত দুদিকে মেলে প্রাণ ভরে শ্বাস নিচ্ছিলাম। ঠিক সময়ে একজোড়া শক্ত হাত পিছন থেকে আমার পেট জড়িয়ে শূন্যতে তুলে ঘুরপাক খেতে শুরু করলো। মাথা ভনভন করছিল। আবার আরেকটু সময় ঘুরলে হয়তো বমি হয়ে পেট থেকে সব বেরিয়ে যেত।
একজোড়া হাত আমাকে ছাড়তে আমি নিজের ভারসাম্য ঠিক রাখতে পারছিলাম না। অতিমাত্রায় ঘোরানির ফলে পুরো পৃথিবী ঘুরতে শুরু করছিল আমার। পড়ে যেতে নিতে সেই শক্ত হাতটা আবারও জাপটে ধরে উৎকণ্ঠা বলল, চোখ বুজে শক্ত করে ধরে থাকো, আমার 2 মিনিটে সেরে যাবে। বেশ অনেকক্ষণ পর ওভাবে থাকার পর স্বাভাবিক হলাম এবং সামনে অতি সুদর্শন এক পুরুষের হাসি মুখ দেখতে পেলাম। মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। চোখ পাকিয়ে আঙ্গুল উঠিয়ে কঠিন গলায় বললাম, এটা কি ধরনের অসভ্যতামি? আপনি আমায় স্পর্শ করলেন কোন সাহসে? কেন ভালো লাগেনি? রোমাঞ্চকর মোমেন্টে রোমাঞ্চ না করলে কি ভালো লাগে? নাকি রাগিনী? বলেই মিষ্টি করে হাসলেন। আমি চোখ কটমট করে চেয়ে দাঁতে দাঁত চেপে বললাম, বেয়াদব কোথাকার, মেয়েদের সম্মান করতে জানে না? আপনার ঘরে কি মা বোন নেই? ছেলেটা আচমকা আমার এক হাত চেপে ধরে দুঃখী গলায় বলল, বিলিভ মি সুইডার্ট, ঘরে বাইরে আছে আমার, শুধু বউটাই নেই। আশ্চর্য, আবার হাত ধরছেন, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি হাত টানাটানি করে চিৎকার চেঁচামেচি করছি, তখনই জেসমিন এসে বিস্ময়ের চোখে চেয়ে প্রশ্ন করলো, এ কি, এখানে কি হচ্ছে? কি হচ্ছে মানে? দেখছিস না ছেলেটা অসভ্যরন্তুই করছে? হা করে দাঁড়িয়ে না থেকে জুতো খুলে মারতে পারছিস না? আরে সাবা, কি বলছিস? এ তো বাড়িওয়ালার ভাগ্নে নির্মল। আর নির্মল, তুমি সবার সাথে এমন করছো কেন? তখনই বুঝতে পারি ছেলেটার নাম নির্মল, বাড়িওয়ালার বড় ভাগ্নে। জেসমিনের কথা শুনে নির্মল আমার হাতটা ছেড়ে দেয়। আরে জেসমিন, যে গুড ইভিনিং বলেই আমার দিকে বাঁকা চোখে তাকালো। পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে জেসমিনের দিকে যে জিজ্ঞাসা করলো, রাগিনীকে কোথায় পেলে? ও আমার ফুফুতো বোন, গ্রাম থেকে এসেছে, আমাদের সাথে একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। কিন্তু জেসমিনকে আর কিছু বলতে দিল না নির্মল। 32টা দাঁত বের করে হাসতে হাসতে বলল, কোনো কিন্তু নেই। তোমার ফুফুতো বোন বড্ড বেশি রোমান্টিক, তাই তার সঙ্গ দিচ্ছিলাম বলেই চোখ মেরে পকেটে এক হাত গুজে চলে গেল। আমি বিস্ফোরিত চোখে তাকাতেই জেসমিনে দেখি। জেসমিন আমতাম্পা করে বলে, এত রাখছিস কেন? নির্মল খুব ভালো ছেলে, আমার সাথে এখন অবধি একটুও বাজে আচরণ করেছে। তোকে চিনতে পারেনি তো, তাই হয়তো। তুই জানিস ছেলেটা আমাকে পিছন থেকে জড়িয়ে শূন্যতে তুলে কতবার ঘুরপাক খাইয়েছে? বললাম তো চিনতে পারেনি তাই এমন করছে, আর কখনো এমন করবি না, দেখিস। জেসমিনের উপর চরম বিরক্ত নিয়ে সেদিন নিচে নেমে পড়ি। তারপর আর কখনো ছাদে যাইনি। জেসমিনের সাথে রেগেছিলাম বেশ কিছুদিন, পরে অবশ্য রাগটা কমে যায়। তার 2 দিন পর ঘটনা, জেসমিনের জ্বর হওয়াতে সেদিন ভার্সিটি যেতে পারিনি। আমি একাই চলে যাই ভার্সিটিতে। তখন অবধি তেমন কারোর সাথে পরিচয় ছিল না আমার। আমাকে একা পেয়ে নির্মল ছুটে আসে। আমি ওকে পাত্তা না দিয়ে ক্লাসরুমে গিয়ে বসি। আমাকে ক্লাসরুমে বসতে দেখে মুচকে হেসে চলে যায়। ক্লাস শেষে ক্লাসরুম থেকে বের হতেই সামনে চলে আসে নির্মল। ওর পেছনে বেশ কয়েকজন ছেলেমেয়ে ছিল। তার মধ্যে 4জন ছেলেমেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তার মধ্যে একজনের নাম শেখর, আরেকজনের নাম সরস্বতী। ওদের দুজনেই ধর্মে হিন্দু, আর দুজনে হলো রাব্বি ও ফাহিম। আমি বেশ সৌজন্য বজায় রেখে ওদের সাথে কথা বলি। আমাকে গেট অব্দি এগিয়ে দেয় ওরা। নির্মল বাইরে বাইকে বসে আমাকে ইশারা করে ওর পাশে বসতে বাসায় পৌঁছে দেবে। কিন্তু আমি মুখ ভেঙচি দিয়ে রিস্কায় উঠে পড়ি। কিন্তু নির্মল সেদিন রিস্কার পিছু পিছু ধীরে ধীরে বাড়ি আসে এবং একসঙ্গে বাড়িতে প্রবেশ করলাম এবং আধ ঘন্টা ঝগড়া করে তবেই উপরে যাই। মামি আর জেসমিন নীরব দর্শকের মতো আমাদের ঝগড়া দেখছিল সেদিন। প্রায় 3 মাস কেটে গেছে। 3 মাসে আমাদের বেশ শক্তপোক্ত বন্ধুমহলও তৈরি হয়ে যায়। সেখানে মধ্যমণি হলাম আমি আর নির্মল। তবে আমাদের ঝগড়া শুরু হলে বন্ধুমহল শূন্য হয়ে যায়। পড়ে থাকে শুধু আমি আর সে। জেসমিন, শেখর, ফাহিম, সরস্বতী, রাব্বি প্রত্যেকে ভীষণ ভালো। খারাপ শুধু একজন, সে হলো নির্মল। প্রত্যেক মাসে কমপক্ষে 3টে ব্রেকআপ না করলে তার যেন পেটে ভাত হজম হয় না। সব সহ্য করলেও ওর এই গার্লফ্রেন্ড জাতিকে সহ্য করতে পারতাম না। সুন্দর ছেলেদের ক্যারেক্টার কেন সুন্দর হয় না? এই একটা প্রশ্ন সকাল বিকেল করে যেতাম জেসমিনকে। বেচারি বিরক্ত হয়ে যেত। কতবার যে দেওয়ালে কপাল ঠুকতো ঠিক নেই। সেদিন নির্মলের বার্থডে ছিল। নিজ হাতে কেক বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাতে কেক কাটার কথা ভাবলেও কাটা হলো না, কারণ আমাদের বন্ধু মহলের বাইরের লোকও সেদিন এসেছিল। রাগ করে উপরে গেলাম না। শেষে সরস্বতী আর জেসমিন এলো। এত রিকোয়েস্ট করলো যে ওদের উপরে পাঠিয়ে দিতে বাধ্য হয়ে হালকা সাজগোজ করে আমিও চলে গেলাম উপরে। নীলমণ রুমের দরজা খোলা ছিল, ভাবলাম সবাই রয়েছে।
কিন্তু নিস্তব্ধতা কেমন যেন সন্দেহ হলো। দরজা অবধি যেতে থমকে গেলাম আমি। নির্মল একটি মেয়েকে লিপ কিস করছে। মেয়েটি কেমন উন্মাদনার মতো নির্মলকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে নির্মলকে ছাড়ানোর চেষ্টা করছে। একসময় মেয়েটির দুহাত শক্ত করে পিছন দিকে চেপে ধরে ওষ্ঠচুম্বনে মেতে উঠেছে নির্মল। সেই দৃশ্য দেখে নিজেকে চুপ রাখতে না পেরে উত্তেজনায় দুচোখ বন্ধ করে দুকান চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে উঠি। সঙ্গে সঙ্গে দুজন দুজনের থেকে ছিটকে দূরে সরে যায়। মেয়েটি লজ্জায় লাল হয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, আর নির্মল বড় বড় করে আমার দিকে চেয়ে এগিয়ে এসে পিঠে দাঁড়াম করে একটা কিল বসিয়ে দেয়। ও মাগো বলে আমি বসে পড়ি। সঙ্গে সঙ্গে নির্মল চমকিত গলায় বলে ওঠে, ইস, খুব লাগলো বুঝি? দু চোখ উপচে পানি বেরিয়ে এলো আমার। আমার চোখে পানি দেখে নির্মল পিছনের মেয়েটিকে বলল, তৃষা, আজ এসো, কাল মিট করব। মেয়েটা সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে যায়। আমি এক হাত পিঠে চেপে ধরে উঠে দাঁড়াতে নির্মল আচমকা কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে আমার সামনে বলে, এভাবে চিৎকার করলে কেন? বার্থডে গিফট নিচ্ছিলাম, ঠিকভাবে নিতেও দিলে না। এবার তুমি দাও গিফট। চোখ কটমট করে চেয়ে বললাম, ছি, এত নিচু তুমি! আবার দেখে ফেলেছি বলেই মারলে? আমায় ছাড়ো, তোমার মুখ দেখতেও ঘৃণা হচ্ছে। এই শহরে প্রেম মানে কি শুয়ে পড়া নাকি? সেদিন ফাইমে রুম ডেটে গিয়েছিল, আজ তুমি! ছি ছি! নির্মল আমার মুখ চেপে ধরে চোখে চোখে রেখে শান্ত গলায় বলল, ইস, রাগিনী, ঘৃণার দৃষ্টি ফেলো না। আমি একদম ফাইমের মতো শুয়ে পড়িনি, জাস্ট লিপ টেস্ট চলছিল। আমি ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম ওর গায়ে। মুখের উপর থেকে হাত সরিয়ে অবাক চোখে চেয়ে রইল নির্মল। আমি ঘৃণার সুরে বললাম, সামনে থেকে সর, আমাকে যেতে দে, তোর মুখ যেন আর না দেখি। আমার রাগ দেখে কেমন ভয় পেয়ে যায় নির্মল। আচমকা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বিলিভ মি সাবা, গার্লফ্রেন্ডকে খুশি করতে এই কিসটুকুই করি, এর বেশি ওরা আমার থেকে কিছুই পায় না। শয়তান, ছাড় আমায়। কয়টা মেয়ের ইজ্জত নষ্ট করছিস তুই? ছি! আমাকে ছাড়। আমাকে কি গার্লফ্রেন্ড পেয়েছে যে লুচ্চামি করবে আর আমি মেনে নিব? নির্মল আমাকে ছেড়ে দিয়ে আমার চুলগুলো শক্ত করে হাতের মুষ্টিতে নিয়ে টেনে ধরে বলে, একদম তুই তুকারি করবি না। অন্তত তোর মুখে তুই মেনে নিব না। তুই তো করছিস। ছাড় বলছি। তুই করলেও তুমি করবে না সাবা। আর এভাবে রাগ বা ঘৃণা দেখাবে না। সরি, আর কাউকে কখনো স্পর্শ করব না। আমি ওর কথা শুনে শান্ত হয়ে বলি, দেখো নির্মল, স্পর্শ করো, তবে একজনকে, হাজার জনকে নয়। আর সে একজন যেন অবশ্যই তোমার স্ত্রী হয়। হাজার হাজার মেয়ের সাথে প্রেম করে তাদের সাথে নোংরাভাবে ছোঁয়া কোনো পুরুষের কাজ নয়। একজনকে স্পর্শ করতে চাই, একজনকে স্ত্রী রূপে পেতে চাই, একজনকে ভালোবাসতে চাই, একজনকে আমার সকালে প্রেম দিতে চাই। সে একজন হয়ে যাও তুমি। কথাটা শুনে এক ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে পড়ে তীক্ষ্ণ চোখে চেয়ে বলি, আমি তোমার সাথে বন্ধুত্ব ছাড়া কোনো রিলেশনে জড়াতে পারবো না। তোমার ঠোঁট দেখলেই আমার বমি আসে। কত বেটিগোর সেপ খেয়েছো কে জানে। তোমাকে রিলেশন করতে বলছি না, আমি বলছি, আর তোমাকে তো দিনে রাতে আমার ঠোঁট খেতে বলি নাই। তুমি শুধু আমার বুকে মাথা রেখে আমার অশান্ত বুককে শান্ত করবে। আমার মাথা অত সস্তা না যে তোমার বুকে রাখতে যাব। কিলকুত্তা খেয়ে নাক মুখ ফাটাই ফেলবো। আর মার মারবো না জীবনে, মুখের উপর কথা বলার সাহস দেখাবে না। আসো, বুকে আসো, ধমকের সুরে বলল নির্মল। আমি ওকে পাত্তা না দিয়ে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার পা বাড়াই। ছাদে বাকিরা আড্ডা দিচ্ছে, সেখানেই যাব ভেবে দ্রুত পায়ে ফেলি, কিন্তু নির্মল আচমকা আমাকে টেনে নিয়ে তিনটে কিল বসায় আর বলে, আজ থেকে সবগুলো গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দিলাম। সেই সাথে আমার ন্যাকা গার্লফ্রেন্ডকে কিস করাও বন্ধ করে দিলাম। তুমি যদি আমার গার্লফ্রেন্ড বা বউ কোনোটাই না হবে, সেহেতু তোমাকে কিস করতে পারবো না। তাই বন্ধু হিসেবে তুমি আমার থেকে শুধুই পাবে জন্মদিন। নির্ঝরের মা এবং ছোট বোন নেহা এসেছে। নির্মলের মাকে দেখে বোঝা যাচ্ছে বেশ বড় বাড়ির বউ সে, কিন্তু বিন্দুমাত্র অহংকার নেই। ছেলে মেয়েগুলো হয়েছে ঠিক মায়ের মতো। কি সুন্দর, খুব সহজে সবার সাথে মিশে যায়, সবাইকে আপন করে নেয়। শুধু বড়টা বোধহয় একটু বড্ড বেঁকে গেছে, বেশি মেয়েবাজ। হবে নাই বা কেন? যেমন ধনাঢ্য পরিবারের ছেলে তেমন রূপ যেন চুইয়ে চুইয়ে পড়ে। সত্যি বলতে তার দিকে মিনিট কয়েক তাকিয়ে থাকলে আপনা আপনি মুখ দিয়ে বে এসে যায়, ইস, এমনও পুরুষ হয়। এক দিক বাদে কোন দিকে কোনো যেন কমতি নেই ছেলেটার। ইয়ে লম্বা সুঠাম দেহের অধিকারী, ধবধবে সাদা গায়ের রং, ঠোঁট জোড়া লালচে গোলাপি,
চোখগুলো কেমন ধপধপে সাদা, চোখের মণিটাও সবার থেকে ডিফারেন্ট ঘোলাটে, হালকা ব্রাউনি মণি, যেন ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের সংমিশ্রণ। আর চুল, ছেলেদের চুল এত সিল্কি হতে পারে ওর চুল না দেখলে জানতেই পারতাম না। এত সুদর্শন স্মার্ট ছেলেটা সারাক্ষণ চোখের সামনে ঘুরঘুর করে। মেয়েবাস না হলে জানি কবেই প্রপোজ করে বসতাম। ছি, মনটা বেশি বেশরম হয়ে যাচ্ছে। নয়তো এইভাবে মেয়েবাসটার প্রতি আকর্ষণ জন্মায়। ইস, কতই না ভালো হতো যদি নির্মল প্লেবয় না হতো। ছেলেখোর মেয়েরাও যে পিছু ছাড়ে না তার। প্রতি সপ্তাহে তার নামে কত যে চিঠি আসে হিসাবের বাইরে। সুন্দরী মেয়েদের পিছু পিছে ছেলেরা হুমড়ি খেয়ে পড়ে শুনতাম। ঢাকা শহরে যে এসে বুঝতে পারলাম শুধু মেয়েরাই না সুন্দর, ছেলেরাও ছাড় পায় না এই শহরে। অহরহ সুন্দরী মেয়েরা যদি কম বয়সী ছেলেদের এত টপকায়, তাহলে কি ছেলেরা ভালো থাকা কি আদৌ সহজ ব্যাপার? সবার জন্য হয়তো না। রান্নার তোড়জোড় চলছিল, আমি সাহায্য করছিলাম আন্টিকে। নির্ঝর, নেহা আমি বলতে অজ্ঞান। বাড়ির ভাড়াটিয়ার সাথে যে মালিকের সম্পর্ক এত ভালো হয় তা জানা ছিল না আমার। হয়তো নির্মলের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠায় ওর পরিবারের সাথে আলাদা একটা সম্পর্ক গড়ে উঠেছিল। রান্নার পাশাপাশি আমাদের গল্প চলছিল। নির্ঝর, নেহা আর জেসমিন ড্রয়িং রুমে বসে লুডো খেলছিল। আর নির্মল, সে না জানি সকাল সকাল কোন মেয়ের সাথে লটর পটর করতে বেরিয়ে গেছে। কথার ফাঁকে আন্টি তাদের পরিবারের সকলের গল্প করলেন। আঙ্কেল শহরের নামকরা ব্যবসায়ী, শহর থেকে ভিতরের দিকে তাদের বাড়ি। শহরে বেশ কয়েকটা ফ্ল্যাট আছে, একটা বাড়িও আছে, সেটা ভাড়া দেওয়া হয়। আর এই বাড়ি মানে আমরা যেটায় ভাড়া থাকি, এটা আন্টির ভাইয়ের বাসা। ফুল ফ্যামিলি বিদেশে সেটেল করেছে। ভার্সিটি কাছে হওয়াতে এই বাসাটায় নির্মল থাকে। মামার অনুমতি নিয়ে নিচের 2 রুম ভাড়া নিয়েছে আমার মামিকে। রান্না শেষ হতে হতে দুপুর হয়ে গেল। নির্মল ফিরল সে সময়। মামি আর আন্টি টেবিলে খাবার বাড়ছিল। আমি সবাই সোফায় এসে ওড়না দিয়ে মুখ মুছছিলাম। ঘেমে একদম খারাপ অবস্থা মুখের। হঠাৎ নির্মল খুব সিরিয়াস চোখ মুখে বলল, একটু উপরে এসো সাবা। পারবো না, এখন শাওয়ার নেব, বড্ড খিদে পেয়েছে। বলেই উঠে দাঁড়াতে খপ করে সে আমার ডান হাত চেপে ধরে উপরের দিকে পা বাড়ালো। আমি ভুরু কুঁচকে প্রশ্ন করলাম, আরে আরে করছো কি? এত কি জরুরি কথা? নির্মল একটাও কথা বলল না, সোজা নিজের রুমে টেনে নিয়ে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। আমি দুহাত কোমরে রেখে তীক্ষ্ণ চোখে যে প্রশ্ন করলাম, কি ভণ্ডামি? চুপ, একদম চুপ। তোমাকে আমি বলেছিলাম ভার্সিটিতে অপরিচিত কারোর সাথে কথা না বলতে, সে কথা মনে ছিল না? যা বাবা, এত রাগ! ওই ভাইয়াটা টুকটাক প্রশ্ন করেছিল, সিনিয়র তাই ভদ্রতা দেখিয়ে আর কি। কিন্তু তোমার এত জ্বলছে কেন? দেখো স্বভাব, বাড়াবাড়ি করবে না। আমার থেকে ওদের ভালো কেউ চেনে না। তুই জানিস তোর সাথে প্রেম করার জন্য এরা আমাকে চেপে ধরেছে? ওমা, তাই নাকি? বেশ তো, প্রেম করতে চাইলে পারে, আমি না করলেই হলো। না হলো না, তুই বুঝবি না। এরা পিছু নিয়েছে মানে সম্পর্ক করবে, খাবে, তারপর ছেড়ে দিবে। আর সম্পর্ক না করতে চাইলে মারাত্মকভাবে ক্ষতি করে দিবে। ছি, কী সব ভাষা! শোনো নির্মল, আমি মোটেও দুর্বল মেয়ে নেই। ক্ষমতা আছে বলেই এরা যা খুশি তাই করতে পারবে না। দেশে কি আইন কানুন নেই? জেলে ভরে দিব একদম। নির্মল বিরক্ত হয়ে ক্ষুব্ধ নয়নে আমার 2 কাঁধ চেপে ধরে চিৎকার করে বলল, জেলে ভরবি? বড় বড় কথা, তাই না? কখনো জেলে ভরবি? ক্ষতি করার আগে ওদের কিছু করতে পারবি? আর ক্ষতি হওয়ার পর ফাঁসিতে ঝুলিয়ে কী লাভ? তাছাড়া ক্ষতি করে দিলে, জেলে দিলেও এরা ক্ষমতার জোরে টাকা খাইয়ে ঠিক ছাড়া পেয়ে যাবে। যা ক্ষতি তোরই হবে। আমি ভীত হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। মিনমিন গলায় বললাম, এমন কেন বলল নির্মল? আমার এসব কথা ভালো লাগে না। সব কেমন অদ্ভুত লাগছে। আমার অমন ভয়ার্ত মুখ দেখে আচমকা জড়িয়ে ধরল নির্মল। আদুরে গলায় বলল, কিচ্ছু হবে না সাবা। আমি ওদের বলে দিছি তুমি আমার গার্লফ্রেন্ড। বাই চান্স তোমার সাথে দেখা হলে যদি প্রশ্ন করে তোমার সাথে আমার কোনো রিলেশনশিপ আছে কি না, জাস্ট হ্যাঁ বলে দেবে, কাহিনী খতম। ওকে ওকে, প্লিজ ছাড়ো। আমার শরীর শিরশির করে তুমি স্পর্শ করলে। নির্মল ছেড়ে দিল আমায়। ওর ভয় কাতরের ভাবটা দূর হয়ে চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। দুষ্টু হাসির ঠোঁটে কোনায় ফুটিয়ে পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে এক গাল টিপে দিয়ে বলল, সো সুইট। ওর আচরণে আমার বেশ সন্দেহ হলো। ওই একটুখানি জড়িয়ে ধরার জন্য আবার আমাকে ঢপ দিল না তো? তেড়ে গিয়ে প্রশ্নটা করতে গলায় তোয়ালে ঝুলিয়ে বাথরুমে ঢুকে পড়ল আর চেঁচিয়ে বলল, যাও যাও, ফ্রেশ হয়ে খাবার বাড়ো। কর্তা কিন্তু আজ গিন্নির হাতে বেশ আয়েশ করে খাবে।
আমার তখন অন্যরকম অনুভূতি। এই ছেলে কেমন আচমকা ছুঁয়ে দেয় আমায়। সে কি বোঝে না একজন পুরুষ এভাবে একজন নারীকে স্পষ্ট করতে নেই? গার্লফ্রেন্ডদের স্পষ্ট করে সে না হয় তারা ওর গার্লফ্রেন্ড। আমি তো গার্লফ্রেন্ড নই। সব অনুভূতি আগুন নিভিয়ে দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বললাম, "ওরে আমার কর্তারে, ১২ নারীর লিপ টেস্ট করে আসছে আমাকে গিন্নি বানাতে। তোর আশায় সেগুড়ি বালি বলেই ভেংচি কেটে চলে এলাম রুম থেকে।" সেদিনটা বেশ কাটলো আমাদের। ধীরে ধীরে নির্মলের সাথে সম্পর্কটা বেশ মজবুত হয়ে গেল। শহর জীবন বেশ কঠিন, কিন্তু আমার সে কঠিন জীবনটাকে সহজ করে দিয়েছিল নির্মল। নামের মতোই পুরোটাই নির্মল ছিল। কঠিনও কত যখন আমায় কোনো ছেলে প্রপোজ করতো, যখন আমি বন্ধু মহলের বাইরে কোনো ছেলের সাথে মিশতাম, সবসময় বলতো, "দেখো সাবা, ভালোবাসার নাম করে অনেকে আসবে জীবনে, কাউকে ঠাঁই দিও না প্লিজ। বন্ধু হিসাবে আমি তোমার ক্ষতি চাই না। এ শহরে অনেক ছেলে আছে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। সবাই কিন্তু আমার মতো প্রকাশ্যে কিছু করে না। আমি যা করি একদম ওপেন। আমি হলাম একটি বইয়ের এক একটি পাতা, যাকে খুব মনোযোগ সহজে পড়লে বুঝে নেওয়া যায়, কিন্তু বাকিরা কিন্তু বইয়ের পাতা নয়।" ওর কথায় আমি উত্তর দিতাম, "আমি এসব ভালোবাসা বিশ্বাস করি না, আর এসবে আমার কোনো আগ্রহ নেই। আমার এসব ফালতু ফিলিংসে কারো প্রতি কখনোই আসবে না, ইনশাআল্লাহ।" আমার থেকে কথাটি শুনে বেচারার ফর্সা মুখটা একদম লাল টকটকে হয়ে যেত। তা দেখে ওর সামনের চুলগুলো এলোমেলো দিয়ে হি হি করে হেসে উঠতাম আমি। আর অনুভূতিগুলো বুঝে না বোঝার ভান করতাম। হয়তো এই ভানটাই আমি করতাম না যদি ওর জীবনে একের অধিক মেয়ে আসা যাওয়া থাকতো। সব কিছুর বাইরে আমরা আমাদের বন্ধুত্ব সম্পর্ক খুব সিরিয়াস ছিলাম। ওকে আগাগোড়ায় খুব গভীরভাবে জেনে যাই আমি। আমার বিষয়েও সবটা জানতো নির্মল। রোজ রাতে ছাদে বসে অনেকটা সময় গল্প করতাম। জেসমিন তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, কিন্তু আমি আর নির্মল ছাদে বসে আড্ডা দিতাম। আমি আমার গ্রামের জীবনের গল্প শোনাতাম ওকে, আর ও শোনাতো ওর শহরের জীবনের গল্প। ছুটিতে বাড়ি গেলে নির্মল আমায় বাসে উঠিয়ে দিত হাত ধরে, অনেকটা সময় মুখের দিকে চেয়ে থাকতো আর বলতো, "ইস, তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে একটুখানি ঠোঁট ছুঁয়ে দিতাম এই কপালটায়।" আর বলতো, "যাও না, যাও, বাড়ি যাও, আর শিওর পেট মোটা, মাথা ফাঁকা লোকের সাথে বিয়ে পড়িয়ে দিবে। ভয় নেই, তুমি চাইলে বাসরঘর থেকে উঠিয়ে নিয়ে এসে বউ করবো আমায়।" মানুষটা তো সবই ঠিক ছিল, তাহলে এই মেয়ে রোগটা কেন হলো? একদিন আমি সিদ্ধান্ত নেই যে আমার বন্ধুদের মধ্যে যার যার এই রোগটা রয়েছে সবগুলোর সাথে ব্রেকআপ করব। হ্যাঁ, বন্ধুত্বের ব্রেকআপ। ইতিমধ্যে ফাহিমের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। এর কারণে নির্মল না বললেও আমি রাব্বির থেকে জেনে গেছিলাম। ফাহিম সবসময় অন্য নজরে দেখতো আমায়। প্রপোজ করতে চেয়েছিল, নির্মলের জন্য পারে নাই। তাই বলে থেমেছিল না, নোংরা দৃষ্টি ফেলতো সবসময়। সেবার লুডো খেলতে গিয়ে বন্ধুদের মধ্যে বেশ ঝগড়া চলছিল। আমি যখন ঝগড়ার মুডে ছিলাম, কখন আমার শরীর থেকে ওড়না সরে গিয়েছিল খেয়াল করিনি। ফাহিম নাকি সে সময় কামুক দৃষ্টিতে ফেলেছিল আমার দিকে। আমার নজর পড়েনি, শুধু মনে ছিল সেদিন সকলের সামনে নির্মল ওড়না ঠিক করে দিয়েছিল আমার। তারপর থেকে নির্মলের সাথে ফাহিমের সম্পর্ক নষ্ট হয়ে যায়। নির্মলকে প্রচুর থ্রেট দেয়, যদি এইসব বাদ না দেয় তাহলে ওদের বাড়ি ছেড়ে অন্য বাড়ি ভাড়া নেব আমরা। ব্যাস, কাজ হয়ে যায় বেচারার চোখ মুখের নাজেহাল। কিন্তু এই অবস্থায় আসল কারণটা কি? আমরা চলে যাব, নাকি গার্লফ্রেন্ড জাতি থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে তাই? পুরো ৩ দিন নাওয়া খাওয়া পর্যন্ত করে না। নির্ঝরের কাছে জানতে পারি নিঃশব্দে কাঁদে। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম ওকে নিয়ে। যতদূর জানি কোনো মেয়ের প্রতি দুর্বলতা নেই ওর। আমাকে মাঝে মাঝে ইমোশনাল কথা বললেও সেটা নিছক মজা। তাহলে অশ্রু বিসর্জনের রহস্যটা কি? শুনেছি মন খারাপ থাকলে মশাই গিটারে টুংটাং শব্দ তুলে গান গায়। সেদিন রাতে ছাদে এক কোণায় বসে গান গাইছিল। আমি নিঃশব্দে ওর পাশে গিয়ে বসি। ও চুপ হয়ে যায়। আমি দু হাত তুলে হাত বেঁধে প্রশ্ন করি, "গার্লফ্রেন্ডদের মিস করছো?" "না, আমার প্রিয়কে মিস করছিলাম, এখন আর করছি না।" "তাই? কে তোমার প্রিয়? বললে বিশ্বাস করবে?" "বললেই না আগে শুনি।" আচমকা আমার দু হাত নিজের দু মুঠে মুষ্টিবদ্ধ করে নিয়ে মোহময় চোখে চেয়ে বলল, "আমার প্রিয় শুধু তুমি সাবা।" ওর কথা শুনে রাগে ফেটে পড়লাম আমি। এক ঝটকায় ওর হাত সরিয়ে দিয়ে তেজি গলায় বললাম, "আর একটাও কথা বলবা না তুমি? লজ্জা করে না তোমার? ভাবলে কি করে দিনের পর দিন এভাবে আবেগপ্রবণ কথা বললে তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না। দেখো নির্মল, আমি তোমার মতো নই। আমি খুব সাধারণ পরিবারের একটা সাধারণ মেয়ে। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এ শহরে আছি। এসব প্রেম ভালোবাসা করার জন্য আসিনি।
আমাদের পরিবার তোমাদের মতো নয়। সেখানে ছেলে বন্ধু থাকা মানে মারাত্মক অপরাধ। প্রেম ভালোবাসা সম্পর্কে জড়ানো মানে খুবই ঘৃণিত তা কাজ। তোমাদের সাথে বন্ধুত্ব সম্পর্কে জড়িয়েছি এই অনেক বেশি। কিছু সম্ভব নয়। তাছাড়া অহরহ মেয়ের সংস্পর্শে এসে আমার মতো মেয়েকে চাওয়া নিছক বোকামি। আমার জীবনে কোনো পুরুষ ছিল না, এখনও নেই, ফিউচারে যে আসবে সে হবে আমার হাসবেন্ড, আর কেউ না। আমার হাসবেন্ড নিশ্চয় আমার মতোই হবে। সব ছেড়ে দেব। সেদিনের পর কোনো মেয়েকে স্পর্শ করিনি। সাবা, আজকের পর যোগাযোগও বিচ্ছিন্ন থাকবে। ওর কথা শুনে তাচ্ছিল্যে হাসি দিয়ে বললাম, নারী নেশাটা কাটানোর কি এত শখ? কথাটা শুনে নির্মল ভয়ঙ্কর রেগে গেল। আমাকে কাছে টেনে নিয়ে খুব জোরে একটা কোমরে শক্ত করে চেপে ধরল। ব্যথায় কুকিয়ে উঠলাম আমি। বললাম, ছাড়ো নির্মল, তুমি নিজের মধ্যে নেই। হ্যাঁ নেই, তোর মধ্যে চলে গেছি আমি। প্লিজ সাবা, আমাকে এভাবে অবহেলা করিস না, মরে যাব। বিশ্বাস কর, আমি কোনো মেয়ের সাথে ফাহিমের মতো ইন্টিমেট হইনি, সুযোগ থাকলে হইনি। এতটা খারাপ নই আমি। যতটা আসি তুই ভালো করে নে সাবা, প্লিজ। আমি ওর সাথে ধস্তাধস্তি শুরু করে দেই, কিন্তু ও আমাকে কিছুতেই নিজের থেকে দূরে যেতে দেয় না। প্রচণ্ড জোর খাটিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকি আর বলতে থাকি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সাবা, প্লিজ একটা সুযোগ দে আমায়। সেদিনের পর নির্মলকে এড়িয়ে চলতে শুরু করি। ওর চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম ও ঠিক নেই। আমার ইগনোর সহ্য করতে পারছে না, কিন্তু আমিও তো অসহায়। একদিকে আমার পরিবার, অন্যদিকে ওর প্রতি কিছুটা ঘৃণা কাজ করতো আমার। তাছাড়া পরিবারের সাথে যুদ্ধ করে শহরে এসেছি পড়াশুনো করতে। এর মধ্যে এসব সম্পর্কে জড়িয়ে পড়লে পরিবার যদি জানতে পারে, আমার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাবে। মায়ের উপর অত্যাচার বাড়বে, বিয়ের জন্য চাপ আসবে। সব মিলিয়ে আসন্ন আবেগকে নিয়ন্ত্রণ করে ফেললাম। কিন্তু ভালোবাসাকে কি নিয়ন্ত্রণ করা যায়? যে মেয়েটাকে এক আকাশ স্বপ্ন নিয়ে, প্রবল আত্মবিশ্বাস, আত্মমর্যাদা নিয়ে এ শহরের বুকে পা ফেলেছিল, যার স্বপ্নের তালিকায় ছিল পড়াশোনা আর নিজের পায়ে দাঁড়ানো, পরিবারের পাশে দাঁড়ানো, তার স্বপ্নের তালিকায় হুট করে জায়গা করে নিল নির্মল নামক মানবটি। নিজের আত্মবিশ্বাসকে ভেঙে গুঁড়িয়ে দিল নিজের মনকে। কি নির্মমতা! হায়, নিজের মনকেও আজকাল বিশ্বাস করা যায় না। যেদিন বুঝে গেলাম অদৃশ্য এক মায়ের জালে আটকে পড়েছি, সেদিন থেকে মানতে শুরু করলাম পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকের নাম হচ্ছে আপন মন। কিন্তু সেই বিশ্বাসঘাতকতার খবর জানতে দিলাম না কাউকে। বিশ্বাসঘাতকতার কথা যে কাউকে জানাতে নাই, এ ভীষণ লজ্জার কথা। ছুটিতে গ্রামে গিয়েছিলাম। ইচ্ছে ছিল আম্মার সাথে 10-12 দিন কাটাবো। বড় অপু ঈদের 3য় দিন আসবে, সে নাকি প্রেগনেন্ট। খালামণি হব, আমি আনন্দে কুটি কুটি মন আমার। কিন্তু সেই আনন্দে বেশিক্ষণ ঠাঁই পেল না আমার মনে। মেয়ে জাতির পরম শত্রু ঘটক মশাই হাজির হলেন ঈদের 2য় দিন। যিনি আমার জন্য শুধু শত্রুপক্ষ নয়, ভয়ানক শত্রুপক্ষ। আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন ওনাকে। বড় অপুর বিয়ে দিতে গিয়ে আব্বা বেশ ঋণগ্রস্ত হয়। চড়ায় যেটুকু জমি জায়গা ছিল সব টাকার বিনিময়ে লাগিয়েছে অনেক আগে। আপুর বিয়ে দিতে গিয়ে বাড়িটাও বন্ধক দিয়েছে, গোপন সূত্রে খবর পেলাম। বাড়িটা বন্ধক দিয়েছেন চেয়ারম্যান সাহেবের কাছে। এই নিয়ে চাচাদের সাথে তর্ক বিতর্ক হয়ে বহুবার। বাড়ি ছাড়ানোর সম্পূর্ণ দায়ভার আব্বার। চেয়ারম্যান সাহেব প্রস্তাব পাঠিয়েছেন আব্বাকে, আমাকে বউ করবেন তিনি। এর বিনিময়ে বিনা পয়সায় ছাড়িয়ে দিবেন। কথাটা শোনা মাত্র আগুন ধরে যায় আমার মাথায়। কি জঘন্য প্রস্তাব! 40-এর কাছাকাছি বয়স, বউ মারা গেছেন বছর গড়ায়নি, ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে ঘরে। আমার বয়স 20। সেই হিসেবে দেখতে গেলে বাবার বয়সী লোক। সে কিনা টাকার পরিবর্তে আমায় বউ করে ঘরে তুলতে চায়। এই লোকটার কথা বা বাদেই দিলাম। বড় ঘরের ছোট মন মানসিকতার লোক, সে তা বোঝার বাকি থাকে না। কিন্তু আমার আব্বা, সে কি করে নিজ সন্তানের সাথে এমন জঘন্য কাজ করতে পারে? সে কি করে খুশিতে তে গদগদ হয়ে ঘটকের কথা দিয়ে দিল ছোট মেয়েকে তার কাছে দিবে? একবারও কি প্রয়োজন বোধ করলো না মেয়ের অনুমতি নেওয়ার? একবারও জানতে ইচ্ছে করলো না মেয়ে কী চায়? নিজের অল্প বয়সী শিক্ষিত মেয়েকে অমন বয়স্ক অশিক্ষিত বাচ্চার বাবার সাথে বিয়েতে মত দিয়ে দিল। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। পড়াশুনো করে শিক্ষিত হচ্ছে ন্যায়, অন্যায় প্রতিবাদ যদি না করতে পারে তাহলে শিক্ষার মূল্য কী? প্রতিবাদ করলাম আব্বার সাথে। বিনিময়ে কিছু বিশ্রী গালিগালাজ পেলাম। আর যাই সহ্য করি না কেন, কেন এই গালিটা নিজেই আমি একদম সহ্য করতে পারি না। গ্রামের কিছু অশিক্ষিত বিকৃত মস্তিষ্কের মানুষরা আর কিছু না পারুক না পারুক, যে কোনো বিষয়ে জিততে না পারলে খুব বিশ্রী গালি ঠিক আওড়াবে। দুর্বলের প্রধান অস্ত্র হচ্ছে গালি। তারা যখন তর্ক করতে বা যুক্তি করতে পারে না, তখন গালিকে
প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করে। কিন্তু বাবা হয়ে মেয়েকে অমন নিকৃষ্ট ভাষায় গালি দিবে সহ্য করতে না পেরে উচ্চস্বরে বলে উঠলাম, "তুমি বাবা নামের কলঙ্ক।" আব্বা তখন ঝাড়ু হাতে তেড়ে এসে কয়েকটা লাগালো পিঠে। আম্মা বাধা দিতে এলে আম্মাকে ইচ্ছেরকম মারল। আমি ফেরাতে গেলে কত চড় থাপ্পড় খেলাম হিসেবের বাইরে। দাদি তার ঘরে মুখে কুলুপ পেতে বসে রইল। চাচি ঘরে খিল দিয়ে ছেলেমেয়েদের নিয়ে নিশ্চুপ রইল। ঝগড়া মারামারির সমাপ্তি ঘটিয়ে আব্বা যখন বাজারে চলে গেল, আমি তখন ব্যাগপত্র গুছিয়ে আম্মার থেকে বাস রিক্সা ভাড়া নিয়ে বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে। আসার সময় আম্মা আদর করে কপালে চুমু খেয়ে বলে দিলেন, "সাবারে মারে, যতদিন বেঁচে আছি যা পারি তা দিয়ে তোরে পড়াশুনো করামু। তুই চিন্তা করিস না, অনেক বড় হবি মা, অনেক দূর আগাবি। তুই দেখিস আমাগোর এই দুঃখ দিন একদিন দূর হইব।" আমি আম্মার মাথায় হাত বুলিয়ে হাতের উল্টো পিঠ চুমু খেয়ে বললাম, "আম্মা চিন্তা করো না, এবার গিয়ে টিউশনি করিয়ে হলো নিজের খরচ নিজে চালাবো। তোমাকে আর কষ্ট করতে হবে না, একটু সাবধানে থেকো আম্মা। ঠিকঠাক একটা ব্যবস্থা হলে, নিজের খরচ চালানোর মতো কর্ম পেলে তোমাকে এই নরক থেকে নিয়ে যাব ইনশাল্লাহ। আপুকে বলো সাবধানে যেন থাকে।" রাত তখন 12টা 42 বাজে। বাস থেকে নামতে নির্মলকে পাই। আমাদের বাস স্ট্যান্ডে এক দোকান থেকে নির্মলের ফোনে ফোন করে জানিয়েছিলাম সে সময় মোবাইল ফোন হাতে গোনা কয়েকজন ব্যবহার করত। আমাদের বাড়ির কারো কাছে মোবাইল ফোন ছিল না, যার ফলে দোকান থেকে ফোন করতে হয় নির্মলকে। মামি বা জেসমিন কেউ ফোন ব্যবহার করে না। মামা জানিয়েছে বিদেশ থেকে মোবাইল পাঠাবে মামি আর জেসমিনকে। এত রাতে ভরসা করার মতো এই শহরে নির্মল ছাড়া কাউকে পাইনি আমি। আমার অতি বিপদে অতি কষ্টের মুহূর্তে যে নামটি সর্বপ্রথম এসেছে সে হলো নির্মল। আমি বড্ড স্বার্থপর। সুখের সময় এই মানুষটাকে একবারও স্মরণ না করলে দুঃখের সময় হাজারবার স্মরণ করতাম। তখন জানতাম না আমার সুখ দুঃখের সবের সঙ্গী হবে শুধু নির্মল। আমাকে বাস থেকে নামতে দেখে ওর ঘামাত্ম চিন্তান্বিত ও মুখোজ্জ্বল ফুটে ওঠে। একগাল হেসে এগিয়ে এসে নির্মল স্বস্তির এক নিঃশ্বাস ফেলে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে নিজ হাতে নিয়ে রিক্সা ডেকে এসে পড়ল। আমিও নিঃশব্দে মাথা নিচু করে ওর পাশে বসলাম। আম্মার পর দ্বিতীয় কাউকে দেখলাম আমার জন্য এত উদগ্রীব হতে। রিক্সা চলছিল আপন গতিতে। নির্মল এটা সেটা প্রশ্ন করছিল, আমি কিছুর উত্তর দিচ্ছিলাম না। অবশেষে বাসার সামনে এসে ভাড়া মিটিয়ে আমার দিকে তাকাতে ওর কিছু খটকা লাগে বোধহয়। খানিকটা দৌড়ে বাসায় ভিতরে ঢুকে, কিন্তু আমি ওর সামনে পড়তে চাইনি, দেখাতে চাইনি আমার আবেগ, আমার দুর্বলতা চাইনি। দেখাতে গেলে দু চোখে অশ্রুপাত। গোপন করতে চেয়েছি আমার সব দুঃখ কষ্ট, কিন্তু পারিনি। পৃথিবীর বোধহয় প্রত্যেক মানুষেরই একজন করে ব্যক্তিগত মানুষ থাকে, যাকে না চাইলেও সব ব্যক্তিগত কথা বলা যায় না। নির্মল আমার সেই ব্যক্তিগত মানুষ। আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শুনে সে কি রাগ ওর! আমার দুগালে স্পষ্ট হয়ে ওঠা 5 আঙ্গুলের দাগ ওর বুকে যেন ঝড় বইয়ে দিয়েছিল। ওর চোখ মুখ ভীষণ রকমের লালচে বরণ ধারণ করছিল। আমার দুপা জড়িয়ে চিৎকার করে কেঁদেছিল। আমাকে অনুভব করাতে বাধ্য করেছিল ওর বুকের রক্তক্ষরণ যন্ত্রণাকে। বলেছিল, "প্লিজ সাবা, আমাকে একটা সুযোগ দাও। আমি নিজে গিয়ে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলো। প্রয়োজনে আমার পরিবারকেও পাঠাবো। আর ফিরিয়ে দিও না প্রিয়। আমি যে আর এই দূরত্ব সইতে পারছি না দু চোখে তোমার এই আঘাত দেখে সহ্য করতে।" আবেগে গা ভাসিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদার কথা থাকলেও সেদিন আমি সেটা করিনি। নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলি খুব সহজে। আমার মন পাথরের মতো শক্ত। শক্ত মানুষের পাষাণ মন তো থাকবেই। এই শক্ত মানবীর কঠিন হৃদয়ের সাক্ষী সেদিন শুধু নির্মল হয়নি, নির্ঝর, জেসমিন এবং মামি। শেষ পর্যন্ত মামি আমাকে বুঝিয়েছিল, কিন্তু আমি শুধু এটুকুই বলেছিলাম, "এই শহরে আমি ভালোবাসার মানুষ নিশ্চিন্তে আমি বুক খুঁজতে আসিনি মামি। অনেক লড়াই করে এই শহরে এসেছি আমি। জিতে ফিরবো, কাউকে আঙ্গুল তোলার সুযোগ দেব না।" আমার সে কথাগুলো শুনে করুণ চোখে চেয়ে থাকে নির্মল। অনেকটা সময় পর দীর্ঘশ্বাস ফেলে নিথর হয়ে একরাশ ব্যর্থতাকে বুকে জড়িয়ে নিজ ঘরে ফিরে যায়। যাওয়ার পর নির্ঝরকে দিয়ে ব্যথা কমানোর মলম ঠিকে পাঠিয়ে দেয়। গালে পড়া মারের দাগ যে ওর হৃদয়টা দাগ কেটে দিয়েছিল, হৃদয়ের দাগ উপেক্ষা করতে পারেনি। আমাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে চায়নি। নির্মল চাইলেও কখনো জোর করেনি। আমার ইচ্ছেকে সর্বদা সম্মান করেছে। বন্ধুত্ব যথাযথ মূল্যায়ন দিয়েছে। পাশে থেকেছে সবসময়। মাঝে মাঝে মাথা নত করে জানিয়েছে মনের কথাগুলোর বিনিময়ে পেয়েছে শুধু অবহেলা। তবুও কমতি রাখিনি, না ভালোবাসায় না বন্ধুত্ব। আমি টিউশন করিয়ে নিজের খরচ নিজে চালাবো এটা যেন মানতেই পারছিল না নির্মল। কিন্তু আমি
যখন আমার আত্মমর্যাদা অটল, তখন পরনির্ভরশীল নই, সেখানে ওর আর কিছু করার থাকে না। এবং প্রতিদিন মোহিত হয়ে পড়তো আমার ব্যক্তিত্বে এবং নিজেকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য বিচলিত হয়ে গেল। আমি অন্যের বাসায় গিয়ে টিউশন করাবো এটা হজম হচ্ছিল না ওর। আবার আমাকে বাধা দিতেও পারছিল না। পুরো ৩ দিন ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিল ছোট, ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াবে। যদি দেখা যায় বাচ্চাদের পরিমাণ বেড়ে গেছে, তাহলে না হয় একটা কোচিং সেন্টার খুলে ফেলা যায়। অন্যের বাড়িতে গিয়ে টিউশন না করিয়ে বরং নিজেদের বাসায় একটা রুম বাচ্চাদের পড়ানোর জন্য ফিক্সড করা হবে। ঘুরে, ঘুরে বাচ্চাদের জোগাড়ের দায়িত্ব পড়ে নির্মল বন্ধুদের, বড় ভাইদের। অবশেষে আশেপাশে বেশ অনেকগুলো বাচ্চা জোগাড় হয়ে যায়। টিচার হিসেবে জয়েন করি আমি আর নির্মল। পাশাপাশি নির্ঝর ও জেসমিনও পড়াতো। শুরু হয় পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব। নির্মলের এসব প্রয়োজন ছিল না। তবু সে অংশগ্রহণ করেছিল শুধু আমার জন্য। আমাকে আত্মনির্ভরশীল করার পাশাপাশি হয়ে উঠেছিল নিজেও আত্মনির্ভরশীল। একসময় দেখা গেল বাবার থেকে নিজের হাত খরচ নেওয়াটা বাদ দিয়ে দিল। আমি আশ্চর্য হয়ে গেলাম। সেদিন দেখেছিলাম ভালোবেসে বড়লোকের ছেলেটি ঠিক কতখানি অধঃপতন হলো। আর হ্যাঁ, সকলের ভাষায় যেটা অধঃপতন, আমার ভাষায় সেটা ছিল অহংকার। এত ব্যস্ততার ভিড়ে নির্মল তার এক ঝাঁক গার্লফ্রেন্ডের ভুলে গেলেও ভুলতে পারেনি আমাকে। পারবে কি করে? তার হৃদয়ে সে সর্বক্ষণ আমার বিচরণ। পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা, বাচ্চাদেরকে পড়ানো, কখনো, কখনো ছাদে গিয়ে ক্রিকেট খেলা বেশ যাচ্ছিল। নিয়ম করে সকালে ২ ভাই আমার হাতে কফি খেত, বিকাল বেলা খেত মুড়ি ভর্তা। আমি যখন কোনো কাজ করতাম নির্মল তখন তার পূর্ণ দৃষ্টি ফেলতো আমার উপর। সব খুঁটিয়ে, খুঁটিয়ে দেখতো আমায়। আচমকা যখন ওর চোখে আমার চোখ পড়তো, যেন ভুবন ভোলানো এক হাসি দিয়ে এগিয়ে এসে কানের কাছে মুখ এনে সুরেলা গলায় বলতো, "ওহে প্রিয়, একটিবারের জন্য এই অধমের ভালোবাসাকে মান্যতা দান করা যায় না?" প্রশ্ন শুনে আমার থমথমে মুখে ভেসে উঠত ওর আখিদ্বয়। কিছু অনুভূতি থাকে যা কখনোই কোনোভাবে প্রকাশ করা যায় না। সময়, পরিস্থিতি, ভাগ্য এতটাই নিষ্ঠুর যে বহু মানুষ অজস্র আবেগ অনুভূতির এই নিষ্ঠুরতার শিকার হতে হয়েছে। এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, রয়েছে অসংখ্য মানুষের না বলা কথা, সুপ্ত অনুভূতি। তাদের এই অপ্রকাশিত অনুভূতিগুলো সবসময় প্রকাশ পায় না। পরিবারের কথা ভেবে, সমাজের কথা ভেবে অনুভূতিগুলো মৃত্যু ঘটাতে পারে। কিন্তু আমি না পারছিলাম মৃত্যু ঘটাতে, না পারছিলাম সম্পূর্ণভাবে প্রাণ দিতে। এ যেন গলায় আটকে থাকা কাঁটার মতো। না উগড়ে ফেলা যায়, না গিলে ফেলা যায়। আমার মনে সুপ্ত কোণে চেপে রাখা গভীর সেই অনুভূতিকে হুটহাট খোঁচাতো নির্মল। আর আমার মুখটা যেন হতো বিষণ্ণ। সেই মুখশ্রী দেখে নির্মল কেমন যেন হয়ে যেত। নিজেকে কি করে সামলাই? সেই সাথে আমাকেও সামলে নিত নিখুঁতভাবে। হা, হা করে হেসে উঠত। কখনো পিঠে কিল বসিয়ে দিত, আবার কখনো একটা গাড্ডা মেরে বলত, "ওহে পাষণ্ড হৃদয় অধিকারিণী, ওহে আমার নির্মল হৃদয় হরণকারিণী, ঐন্দ্রজালিক একরাশ মুগ্ধতায় পরিপূর্ণ এই মুখশ্রীর আচমকা ক্ষুণ্ণ রূপের অবসান ঘটিয়ে এই অধমকে ধন্য করে দাও প্রিয়।" অসহায় মুখ, করুণ দুটো চোখ, ভয়ার্ত হৃদয়স্পন্দন নিয়ে সুদর্শন পুরুষটি যদি কবির ন্যায় বুলি আওড়াচ্ছে, তা দেখে রাগে লোক বা বিষণ্ণ থাকা যায়? হেসে ফেলতাম আমি। চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করতাম কতখানি খুশি আমি। আমি তখন ওর কপাল ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো এলোমেলো করে দিয়ে হি হি করে হেসে উঠতাম। আর ও মাথার চুলগুলোকে এলোমেলো দৃষ্টি ফেলতো। আমি এক ভেংচি কেটে কাজে মন দিতাম। বেচারা তখন এক হাত পকেটে খুঁজে আরেক হাত দিয়ে এটা সেটা ধরত। তখন আমার ওড়না এক কোণা নিয়ে নাড়াচাড়া করতো আর পিছনে ঘুরতো। সে সময় মুখটা কি ইনোসেন্ট লাগতো বলে বোঝানো সরস্বতীর বিয়ে। বিয়ের দিন জেসমিন সকাল সকাল চলে গেছে ওদের বাড়ি। শহর থেকে বেশ দূরে, গ্রামের দিকে বাড়ি। বাইকে ৪০ মিনিটের মতো লাগে। অন্য অন্য বান্ধবীর সাথে চলে গেছে জেসমিন। যাওয়ার পরে সরস্বতী আমাকে দেখতে না পেয়ে ভীষণ রেগে যায়। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সরস্বতী ফোন করলে প্রচণ্ড রাগারাগি করলো। আবার লোকও দেখালো ওদের বিয়েতে নাকি বেশ মজা। এর আগে কখনো হিন্দু বিয়ের অনুষ্ঠান দেখা হয়নি। নির্মল আমাকে রেডি হতে বলেই বেরিয়ে গিয়েছিল, কিন্তু ঘণ্টাখানেক বেঁধে এসে দরজায় কড়াঘাত শুরু করলো। সবে শাড়ির কুচি দিচ্ছি, তখন এমনভাবে যেন নাচছে যে কান কেটে যাচ্ছিল। আবার তাড়াহুড়োয় ঠিকমতো শাড়িও পরতে পারছিলাম। রেগেমেগে চিৎকার করে বললাম, "তুমি চলে যাও, আমি নির্ঝরকে বলবো আমায় পৌঁছে দিতে। তোমার ভীষণ তাড়া, তাই তুমি যেতে পারো।" বড় ভাইয়ের দিকে নজর পড়ে না, শুধু ছোটটার দিকে নজর। লুচ্চা মাইয়া, ওরে আমার সাধু পুরুষ রে,
সাধু তো হইতে চাইছি সুইটহার্ট, সুযোগটাই তো দিচ্ছ না। দেব না। আর কোনো সাড়া শব্দ পেলাম না। পুরো 1 ঘন্টা সময় নিয়ে বেশ ভালোভাবে রেডি হয়ে বেরোলাম। নির্মল তখন দরজার পাশে দাঁড়িয়েছিল। সাদা পাঞ্জাবি আর মুজিব কোট পরা, চোখে কালো চশমা, হাতে ঘড়ি। দেখতে কোনো হিরোর থেকে কম লাগছিল না। মনে মনে একটু ভেংচি কেটে দিলাম। আমাকে বের হতে দেখে এক হাত বুকের বাঁ পাশে চেপে ধরে আহত গলায় বলল, ওহে পাষণ্ডময়ী, এই নির্মল হৃদয়টা আর কত আঘাতপ্রাপ্ত হবে? ওহে পাষণ্ডময়ী, তোমার দিলে কি একটু দয়া হয় না? ওহে দুর্বৃত্ত পুরুষ, ঝাঁটার বাড়ি খেতে না চাইলে মুখটা বন্ধ করো, বলেই পাশ কাটাতে নিতেই আমার হাত টেনে ধরল। আমি বিরক্ত হয়ে কড়া গলায় বললাম, বের হওয়ার সময় এমন বেহায়াপনা না করলেই কি নয়? একটিবার কি প্রিয় সম্বোধন করা যায় না? মোর প্রেয়সীর মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। এক ঝটকে হাতটা ছাড়িয়া মামির রুমে গিয়ে মামিকে বলে বেরিয়ে পড়লাম। বাইকে বসার পরেও ওর সাথে কথা বলছিলাম না। রাস্তায় অনেক ছেলেমেয়ে আমাদের দিকে তাকিয়েছিল। নির্মল সাদা পাঞ্জাবি আর সাদা জর্জেট শাড়ি, আর জমিনে গোল্ডেন কালার চুমকি দিয়ে কারুকাজটা ছিল। শাড়িটা মামি নির্মলের ড্রেস আপের সাথে আমার ড্রেস আপের কালার ম্যাচ হওয়াতে অনেকে আমাদের কাপল ভেবে হা করে চেয়েছিল। বিষয়টা নির্মল বেশ এনজয় করলেও আমি চরম বিরক্ত হচ্ছিলাম। ওর মিটমিট হাসিতে আমার গা জ্বলে যাচ্ছিল। সহ্য করতে না পেরে শেষে পিছন থেকে ওর চুলগুলো শক্ত করে টেনে ধরি। ব্যথায় শুধু আউচ করে ওঠে। তবুও মুখের হাসি একটুর জন্য উধাও হয়নি। ব্যর্থ হয়ে নিজেও হেসে ফেললাম। নির্মল গলা উঁচিয়ে বলল, এই সাবা, তোমার শাড়িতে একদম হুড়পড়ির মতো লাগে। সাদা শাড়িতে কোনো রমণীকে এত অস্থির লাগে তোমায় না দেখলে জানতেই পারতাম না। একদম শুভ্রময়ী, আমার শুভ্রময়ী। আমি ওর পিঠে কিল দিয়ে বললাম, ফাউল কথা বাদ দিয়ে চুপচাপ বাইক চালাও, নয়তো লাফ দিব। এই না জানেমান, বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই আমার। আগে কখনো হিন্দু বিয়ে দেখি নেই, সেবার প্রথম। বেশ এনজয় করেছি সরস্বতী বিয়েতে। সেই সাথে বিনোদনও নিয়েছি অনেক। এক ঝাঁক মেয়েরা এসে বেশ লটর-পটর করার চেষ্টা করলো নির্মলের সাথে। কিন্তু নির্মল তাদের পাত্তা দেয়নি। সবসময় আমার পিছু ঘুরঘুর করছে আর বলছে, আহা আমি কত ভালো হয়ে গেছি। তবুও আমার প্রেয়সীর মন গলে না। আমি ভেংচি কেটে বলি, এই জীবনে আর গলবে না। বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে বিয়ের বাড়ি থেকে বের হতে হতে সন্ধ্যা পার হয়ে গেল। আকাশের অবস্থা ভীষণ করুণ। প্রকৃতি যেন হুট করে নিস্তব্ধ হয়ে শোক পালন করছে, যা হয়তো কিছু সময়ের ব্যবধানে উচ্চ ধ্বনিতে বাজিয়ে উঠবে, অশ্রুপাত ঘটাবে। মামি বারবার বলে দিয়েছে সন্ধ্যার আগে বাসায় ফিরতে, অথচ সন্ধ্যা পেরিয়ে গেল। বাইক স্টার্ট দেওয়ার 10 মিনিটের মাথায় শুরু হলো উল্টোপাল্টা বাতাস। নির্মল সহ সামনের বাইকগুলো যেন হৈ হৈ করে উঠল, যেন কোনো অনুষ্ঠানের সূচনা হচ্ছে। আমি বিরক্ত হয়ে নির্মলের কাঁধে শক্ত করে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বললাম, ফাইজলামি করার বহুত টাইম আছে। আপাতত সিরিয়াস হও, বাসায় মামি একা আছে, দ্রুত ফিরতে হবে আমাদের। নির্মল চেঁচিয়ে উঠে বলল, ওয়াও সুইটার, চারিদিকে শ শ শব্দ বইছে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানোর মনে হচ্ছে ইহা আমাকে প্রেমের আহ্বান জানাচ্ছে। আহা কি প্রেমময় অনুভূতি, রোমাঞ্চ টোমাঞ্চ করে জানো। তোমার মতো গর্দভে এই প্রাকৃতিক দুর্যোগকে প্রেমের অনুভূতি গুলিয়ে ফেলবে। আমার মাঝে মাঝে কনফিউজ হয়, তুমি সুস্থ তো? হুম, প্রেম রোগে ভুগছি আমি। ডাক্তারের হৃদয়ের বড় পাষাণ। সারাক্ষণ চিকিৎসা নেওয়ার জন্য ছটফট করি। কাল নাগিনীটা ফিরেও তাকায় না। কথাটা শোনা মাত্র রেগে মেগে তার ঘাড় বরাবর কিল বসাতে যাব, তার আগেই প্রচণ্ড শব্দ, বিদ্যুৎ চমকানো, আর আমি ভয়ে আচমকা ওর পেট শক্ত করে জড়িয়ে পিঠে মাথাটা শক্ত করে চেপে চোখ খিচে বসে রইলাম। ঝিরিঝিরি শব্দে বৃষ্টি নেমে এলো পৃথিবীর বুকে। নির্মল বাইক থামিয়ে স্তব্ধ হয়ে গেল। যখন বুঝতে পারলাম কি ঘটছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। এদিকে বাতাসের তীব্র বেগ শীতল করা স্পর্শে শরীর কাঁটা দিয়ে উঠল। সকলের বাইক এগিয়ে গেছে, পিছনে পড়ে আছে আমি আর নির্মল। এক হাত দিয়ে কপাল থেকে থুতনি অবধি পানি মুচ্ছে ঝাঁঝালো গলায় বললাম, এসব ফাজলামি মাঝপথে? হা হয়ে বসে আছো কেন? চারিদিকে প্রেমের আলিঙ্গন, কবে হবে আমার আর তোমার মিলন? অমন এক বিপর্যস্ত অবস্থায় উথলে ওঠা প্রেমময় বাক্য শুধু মেজাজ আমার তুঙ্গে উঠল। ইচ্ছে রকম চড় থাপ্পড় কিল দিতে শুরু করি আমি, আর ও হাসতে হাসতে মাপ চেয়ে বাইক স্টার্ট দিল, কিন্তু খুব একটা এগোতে পারলো না। আমার মৃদু আর্তনাদে থেমে গেল। চোখে কিছু পড়েছে আমার। দ্রুত বাইক থামিয়ে ওর বাটন ফোনের লাইটটা অন করে চোখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, কিছু পেল না। কিন্তু চোখে কেমন ঘা দিচ্ছিল। হাতের তালুতে বৃষ্টির পানি জড়ো করে চোখে দিতে থাকলো বেশ কিছু সময় পর।
চোখে আরাম পেলাম। ঝড় বৃষ্টির মাত্রা যেন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করলো। সেই বৃষ্টির সাথে পড়তে থাকলো বরফের টুকরো। শিলাবৃষ্টি শুরু হওয়ার সময় সম্ভব হলো না বাইক নিয়ে এগোনো। রাস্তার বাড়ি নেই, কাঁচা রাস্তার দুপাশে চারাক্ষেত। খানিকটা এগিয়ে দেখতে পেলাম একটা দোকান। নির্মলা দেরি না করে বাইকটা নিয়ে হেঁটে চললো দোকানের সামনে। আমি ওর পিছু পিছু গেলাম। টিনের বেড়া, টিনের চাল, 10-12 হাত লম্বা দোকান। ভিতরে এক বৃদ্ধ লোক কুপিয়ে জ্বালিয়ে বসেছিল। বারান্দায় আমি আর নির্মল গিয়ে দাঁড়াই। একপাশে একটি বেঞ্চিতে 3টে ছেলে বসে গল্প করছিল। আমাদের দেখে একটা ছেলে টর্চ জ্বালিয়ে আমাদের দিকে ধরে নির্মলকে প্রশ্ন করলো, কিরে ভাই, ভাবিকে নিয়ে বেড়াতে গিয়েছিলে নাকি? নির্মল আমাকে ওদের থেকে আড়াল করে কিছু বলতে নিতেই আমি ছেলেটার উদ্দেশ্য বলে উঠলাম, ভাই, না জেনে না শুনে আগে কাউকে ভাবি বলা কি ঠিক উচিত? আপনি আগে জেনে নেবেন না ওনার সাথে আমার সম্পর্ক কি, তারপর না হয় মন্তব্য করবেন। আমি ওনার বউ নেই, তাই ভাবি বলার প্রশ্ন ওঠে না, আপু বলতে পারেন। কথাগুলো বলার সময় নির্মল বেশ অস্থিরতার সাথে আমাকে চুপ করতে চেয়েছে, কিন্তু আমি চুপ করিনি। ছেলেগুলো কেমন চোখে চেয়ে রইল আমার কথা শুনে। আমি নির্মলের পাশে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বেশ ঠান্ডা লাগছিল, জর্জেটের শাড়ি পরেছি, চুপ চুপে হয়ে ভিজে গেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, শরীরের আঁচল টেনে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলাম। নির্মলকে বললাম নির্ঝরকে ফোন করে জানাতে আমাদের পরিস্থিতি, কিন্তু নির্মলের রক্তচক্ষু যেন চেয়েই রইল। আবছা আলোতে ওর মুখখানি দেখে বুঝতে পারলাম দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রয়েছে। ভুরু কুচকে হাত নেড়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার, কাহিনী কি মেজাজ গরম মনে হচ্ছে? খুব তো প্রেম প্রেম পাচ্ছিল, এখন কি ভয় লাগছে নাকি? বলে মুচকে হাসলাম। তখন বুঝতে পারলাম না কত বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছি। সময় যেন কাটছেই না। দোকানদার দাদু দোকানের ঝাঁপ নামিয়ে দিল। আমি খেয়াল করলাম 3টে ছেলে কেমন চোখে তাকাচ্ছে বারবার। শুধু আমি না, নির্মলও খেয়াল করেছিল, তাই আমাকে বারবার আড়াল করার চেষ্টা করেছিল। একটা সময় বিদঘুটে পরিস্থিতির সৃষ্টি হলো। ছেলেগুলো নোংরা দৃষ্টি বুঝতে খুব একটা সময় লাগলো না আমার। আমি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলাম। বারবার শাড়ির আঁচল টানা দেখে নির্মল আমার হাতটা শক্ত করে চেপে ধরে বাইকের কাছে এগিয়ে গেল। ছেলেগুলো হাব ভাব ভালো ঠেকছিল না, বিধায় সিদ্ধান্ত নেয় ঝড় বৃষ্টি মাথায় করে ফিরবো, কিন্তু বাইকে উঠতে পারিনি কেউ। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে আমার আঁচল টেনে ধরে। আমি ভয়ে আঁতকে উঠে নির্মলকে বলে এক চিৎকার। নির্মল সঙ্গে সঙ্গে ওই ছেলেটির কলার চেপে ধরে। বাকি 2জন ছেলে আমার সাথে অসভ্যতামি শুরু করে দেয়। আমি রেগে ঠাস করে ওদের একজনের গালে চড় বসিয়ে দেয়। এদিকে নির্মলের সাথে ওদের মারামারি লেগে যায়। শুরু হয় এক বিশৃঙ্খল অবস্থা। কয়েক মিনিটের ব্যবধানে আরও 10-12 জন ছেলে উপস্থিত ঘটে। 3জনের মধ্যে নির্মল পেরে উঠেছিল না। ছেলেগুলো আমার শরীরে নোংরাভাবে স্পর্শ করে তুলছিল বারবার। কোনোভাবেই ঠেকাতে পারছিলাম না। নির্মল তারপর অতগুলো ছেলে দেখে ভয়ে কলিজা শুকিয়ে গেল আমার। ভয়াবহ কিছু ঘটবে বা ঘটতে চলেছে বুঝেই নির্মল বাঘের মতো গর্জন করে উঠল। নিজের সর্বস্ব শক্তি দিয়ে ওদের থেকে ছাড়িয়ে নিজের বুকে টেনে নিল আমায়। চিৎকার করে বলল, কেউ স্পর্শ করবি না তো, খুন করে ফেলবো। ছেলেগুলোর মধ্যে একজন বিশ্রীভাবে হেসে উঠল, কি ভাইয়া, মজা শুধু তুমি একাই নিবা? আমাদেরও নিতে দাও। রাত বিরেতে মধু খেয়ে বের হচ্ছ, তাও আবার ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে। অবশ্য উন্নত মানের মধু। বলেই টেনে নির্মল থেকে সরানোর চেষ্টা করে আমি ভয়ে চোখ বন্ধ করে নির্মলকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকি, নির্মল বাঁচাও, আমায়, মরে যাব, প্লিজ নির্মল বাঁচাও। নির্মল আমায় শক্ত করে জড়িয়ে ধরে। ছেলেগুলো একদিকে নির্মলকে টেনে হিঁচড়ে সরায়, অন্যদিকে আমাকে। নির্মলের গায়ে পরপর আঘাত করতেই থাকে। আমার শাড়ি টেনে খুলে ছিঁড়ে ফেলে কাদায়। নির্মল আমার সেরূপ দেখে ছুটে আসতে নিতে ওর দুহাত দুদিকে ধরে ওর বুক বরাবর লাথি দিতে থাকে একজন। আমার আত্মচিৎকার, প্রকৃতির আত্মচিৎকার, ভয়াবহ এক পরিবেশের সৃষ্টি হয়। কুকুরের মতো একজন আমার শরীর আঁচড় কাটছে, আর একজন শরীরের অবশিষ্ট পোশাকে অনাবৃত করতে উঠে পড়ে লেগেছে। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটির অমন নির্দয় অসম্মানিত হতে দেখে পাগল হয়ে যায় নির্মল। চিৎকার করে বলতে থাকে, তোরা কেউ বাঁচতে পারবি না, রোমান চৌধুরী তোদের ছাড়বে না। এটুকু কথাই যথেষ্ট ছিল ওদের ভয় পাওয়ার জন্য। আমাকে ছেড়ে দিয়ে নির্মলের দিকে তাকায় ওরা। তখনই একজন বলে ওঠে, আরে ভাই, বিপদে পড়লে বড় বড় নেতার নাম অনেকেই স্মরণ করে, তাই বলে তোরা ভয় পাবি? কাজের কাজ কর। ততক্ষণে আমি কাদোমাখা শরীরটা নিয়ে গায়ে জড়িয়ে ফেলছি। ছেলেগুলো আবার আমার দিকে আসতেই নিতে এক খামচি কাদা তুলে ওদের মুখে ছুড়িয়ে দেয়। নির্মল ওদের সাথে ছোটার জন্য ধস্তাধস্তি করছে আর বলছে, বিশ্বাস না করলে একবার ছাড়, জাস্ট একটা ফোন করব। ছেলেগুলো ভয়ার্ত মুখে একে অপরের দিকে তাকালো। ততক্ষণে আমি দোকানের পিছনে গিয়ে লুকিয়ে পড়ি। নির্মল ওদের থেকে ছাড় পেতে ফোন করে ওর চাচা রোমান চৌধুরীকে ফোন করে।
জীবনে কখনো চাচার পরিচয়ের প্রয়োজন পড়েনি। এমপির ভাতিজা হয়ে কখনো ক্ষমায় তার বড়াই করেনি। আজ চরম বিপদে হয়ে চাচাকে স্মরণ করতে হলো। ফোন করে যখন বড় আব্বু বলে লোকেশন জানালে তখনই ছেলেগুলো পিল চমকে যায়। ভয়ে একজনের হাঁটু কাঁপতে থাকে। কত বড় ভুল করে নেয় ওরা। তা শুধু বিন্দুমাত্র টাইম নেয় না। এমপির ভাতিজাকে আটকে তার বন্ধুকে রেপ করতে উদ্যত হয়েছিল। ঠিক কী শাস্তি উপেক্ষা করেছে ওদের জন্য। নির্মলের রক্তচক্ষুতে যে যে দুটো ছিল আমাকে স্পর্শ করেছিল, সে দুটো একের পর এক ঘুষি খেতে থাকে। সবগুলো ছেলে হাঁটু গেড়ে বসে নির্মলের পা ধরে বলতে লাগলো, ভাইয়া ভুল হয়েছে। নির্মল রাগে ক্ষিপ্ত হয়ে নিজের মাথা দিয়ে একজনের মাথায় বাড়ি দিল। চিৎকার করতে থাকে, ভুল করছিস, মারাত্মক ভুল করছিস, শাস্তির জন্য প্রস্তুত থাক। কিছুক্ষণ আগে কুকুরের মতো যারা আমাকে খুবলে খেতে বসেছিল, তারা এখন বিড়ালের মতো মিউ মিউ করছে। কি অদ্ভুত! একজন নারীকে অসম্মান করতে ওদের বুক কাঁপে না, একজন নারীর আত্মচিৎকার ওদের বিবেক জাগ্রত করতে পারে না, অপরিচিত একজন নারীর শরীর অনাবৃত করতে ওরা লজ্জাবোধ করে না। ওদের বুক যখন কাঁপে না, তখন ক্ষমতার কারো সাথে অসম্মান শিকার হওয়া নারীটির সংযোগ থাকে। ওরা লজ্জাবোধ করে তখন, যখন ওদের কৃতকর্মের জন্য ওদের রাজনৈতিক জীবন বিপর্যয়ের মুখে পড়ে। পৃথিবীর বুকে অবস্থান করা প্রতিটি মানুষকে চিৎকার করে প্রশ্ন করতে ইচ্ছে করে, নারীদের সম্মানের থেকে ক্ষমতার মূল্য অনেক বেশি। কিসের রাজনীতি? নারী জাতটাই যদি না থাকতো, কোথায় পেতে তোমাদের অস্তিত্ব? কোথায় থাকতো এই ক্ষমতার দম্ভ? নরপিশাচরা, কেন বুঝো না নারীরা মায়ের জাত? না জাতিকে তারা কেন বারবার কলঙ্কিত করতে আসে? তারা কি বোঝে না এই নারী কলঙ্কিত মনোবনে পুরো পৃথিবীর বুকে হাহাকার সৃষ্টি করা? ওদের থেকে পা ছড়িয়ে হন্যে হয়ে আশেপাশে চোখ বুলে নির্মল। আমাকে দেখতে না পেয়ে বেদনা ভরাক্রান্ত গলায় চিৎকার করে ওঠে সাবা। ও চিৎকার শুনে আমি নির্মল বলে ডুকরে কেঁদে দিই। দোকানের পিছনের সাইডে খড়ের পালায় চিপায় ভয়ে জড়সড় হয়ে বসেছিলাম আমি। অন্ধকারে আমাকে দেখে চিনতে পারল না নির্মল, তবে কণ্ঠ শুনে দ্রুত এগিয়ে এলো। ভয়ঙ্কর সেই রাত্রির পর সব কিছু কেমন এলোমেলো হয়ে যায়। ছেলেগুলো উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হলেও আমি বা নির্মল কেউ স্বাভাবিক হতে পারিনি। নির্মলের মা আর ছোট বোন এসে যায়, দুদিন থেকে যায়, আমাকে এবং নির্মলকে সান্ত্বনা দেয়, স্বাভাবিক হওয়ার জন্য ইতিবাচক কথা বলে। তবু নির্মল গুম হয়ে রুমে দরজা আটকায় বসে থাকে। আমি রুম থেকে বের হই না। সে- উম, সে রাতেও যদি আমি আগ বাড়িয়ে কথা বলতাম না, তাহলে হয়তো আমাদের স্বামী স্ত্রী ভাবতো ওরা। খারাপ মেছেলে ভেবে সুযোগের সদ্ব্যবহার করতে চাইতো না। আর না আমার অমন বিশ্রী পরিস্থিতির মুখোমুখি হতাম। দুদিন থাকার পর নির্মলের মা আর ছোট বোন চলে যাওয়ার পর নির্মল আমার সাথে দেখা করতে আসে। কিন্তু আমি ওর মুখোমুখি হতে চাইছিলাম না, তাই দরজা অবধি খুলিনি। অনেক ভেঙে পড়ে নির্মল। সেদিনের সেই ভয়াবহ দৃশ্য, সেদিনের পর থেকে আমার অবহেলা দুটোই ভয়ানকভাবে আহত করে ওকে। ফলস্বরূপ রাতে গা কাঁপুনি দিয়ে জ্বর আসে। রাত যখন দুটো ছুঁই তখন দরজায় টোকা পড়ে। দরজা খুলতে নির্ঝর ভয়ার্ত চোখে মুখে বলে, আপু ভাইয়া অনেক জ্বর, তাড়াতাড়ি চলো, জ্বরের ঘোরে বারবার তোমাকে ডাকছি। বুকটা হু হু করে ওঠে। আমায় জেসমিনকে ডেকে তুলে নিয়ে দ্রুত যাই দোতলায়। গিয়ে দেখি বেচারা জড়সড় হয়ে শুয়ে কাঁপছে আর বিড়বিড় করে কি যেন বলছে। জেসমিন ওর কপাল চেক করে আতকে ওঠা গলায় বলল, সে কি রে, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আমি চেক করতে গিয়ে দেখি বেগতিক। নির্ঝর বলল, আমি আম্মুকে এক্ষুনি ফোন করছি। না নির্ঝর, এত রাতে আন্টিকে ফোন করো না, আমরা আছি তো, তাহলে ভিজিয়ে নিয়ে আসো। জেসমিন তুই যা, আমাদের রুম থেকে জ্বরের ওষুধ নিয়ে আয়। আপু ভাইয়া রাতে কি কিছু খায়নি? বলল নির্ঝর। আমি চটে গিয়ে বললাম, কেন খাইনি রে, কেন? এত বাড়াবাড়ি কিসে? নিজেকে কি মনে করে মহান প্রেমিক, প্রেমিক পুরুষ? নির্ঝর মাথা নিচু করে বাথরুমে গিয়ে তোয়ালে ভিজিয়ে নিয়ে আসে। ততক্ষণে আমি নির্মলের গা থেকে গেঞ্জি খুলে ফেলেছি। অতি যত্ন সহকারে পুরো শরীর মুছে দিয়ে জলপট্টি দিতে থাকলাম। জেসমিনকে বললাম খাবার গরম করতে। নির্ঝর আমার পাশেই চুপ করে বসে আছে আর নির্মল জ্বরে পুরোই বেধান্দা। খাবার গরম করে নিয়ে আসার পর নির্ঝরের সাহায্যে নির্মলকে আধশোয়া করে বসিয়ে নিজ হাতে খাইয়ে দেই। বেচারার চোখ মুখ লাল টকটকে করেছিল, চোখ থেকে টপটপ করে পানি বেরোচ্ছিল। অল্প খাইয়ে ওষুধ খাইয়ে শুইয়ে দিলাম। আরও কিছুক্ষণ জলপট্টি দিতে থাকলাম। জেসমিন সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ল। নির্ঝর বিছানায় একপাশে ঝিমাতে থাকলো। শরীরে একটু আরাম পেয়ে নির্মল আমার কোলে মাথা গুঁজে ভারী শ্বাস ফেলতে লাগলো, ঘুমের দেশে পাড়ি জমালো। আমি মৃদু হেসে ও চুলগুলো আলতো করে হাত বুলাতে থাকলাম। যখন আমার চোখ জোড়া লেগে আসছিল, ঠিক তখনই জড়ানো গলায় নির্মল বলল, সাবা। চমকে ওর দিকে তাকাতে বুকের ভিতর কিছু কামড়ে ধরছে এমন অনুভূতি হলো। নির্মল অসহায় মুখে আধ ভেজা চোখে চেয়ে আছে আমার দিকে। আমি নিজেকে সামলে প্রশ্ন করলাম, কি হয়েছে, খারাপ লাগছে? নির্মল মলিন হেসে মাথা নাড়িয়ে না বোধক সম্মতি জানালো। আমি চেয়ে রইলাম ওর মুখের দিকে। ও হাত বাড়িয়ে আমার গালে স্পর্শ করে অস্ফুট স্বরে বলল,
ভালোবাসি তোকে অভিমানী। আই অ্যাম সরি রে প্রিয়। সরি বলার মতো বাচ্চাদের মতো অন্য হাতে কানের লতি ছুঁয়েছিল। আমি তখন হেসে ফেললাম। আমার চোখ বেয়ে অশ্রুকণা ঝরছিল। নির্মলের গা থেকে হাত সরিয়ে চোখ মুজে বলল, প্রথম দর্শনে কাউকে দেখে তোমার বুকের ভিতর ধক করে উঠেছে সাবা? আহ, বা কিছু তোমার পেট চেপে ধরেছে এমন অনুভূতি হয়েছে? আমি কিছু বললাম না। কেমন যেন নিশ্চুপ হয়ে গেলাম। শরীরে কেমন দুর্বলতা অনুভূতি হচ্ছিল। একদম স্থির হয়ে বসে থাকতে পারছিলাম না। আমার কোলে মাথা রেখে চোখ বুজে কেমন নেশামাখা গলায় বুলি আওড়াচ্ছে ইরমান। আমার হয়েছে। সেদিন তোমায় দেখে আমার ঠিক এমনটাই অনুভূতি হয়েছিল। কিন্তু সেটা ছিল ভালোবাসার পূর্ব মুহূর্ত। ভালোবাসা শুরু হবার পূর্ব মুহূর্ত আমাকে যতটা সুখ দিয়েছে তার থেকে অধিক যন্ত্রণা দিয়েছে। পুরোপুরি ভালোবাসা অনুভব করায়। ভালোবাসার লাভের পরিপূর্ণ কি জানো? লাভ মানে লোকস অফ সরো মানে দুঃখের সাগর। ও মানে অসিয়ান অফ টিয়ার্স অশ্রু মহাসাগর। ভি মানে ভ্যালি অফ ডেথ মৃত্যু উপত্যকা। ইফ আর এন্ড অফ লাইফ জীবন শেষ। সচকিত হয়ে একধারে ওর মুখ চেপে ধরলাম। আকুল হয়ে বলে উঠলাম, চুপ করো নির্মল, এসব বলো না। নির্মল আমার হাত ছুঁয়ে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে সঙ্গে সঙ্গে হাত ছিটকে হাত সরিয়ে ফেললাম আমি। নির্মল শ্লেষ মিশ্রিত হাসি দিয়ে বলল, আমি ভীষণ ইতস্তত বোধ করছি। আমার অনুভূতি বুঝতে পেরে বলো, আমি খুবই তৃষ্ণার্ত সাবা। সাবা, পানি আনছি, বালিশের মাথায় রেখো। সব তৃষ্ণা কি পানিতে মিটে প্রিয়? আমি নিরুত্তর হয়ে বসে রইলাম। নির্মল আবারও দুর্বল কণ্ঠে বলল, ভালোবাসার তৃষ্ণা মেটাতে পারবে না প্রিয়? এ তৃষ্ণা যে ভয়াবহ তৃষ্ণা প্রিয়। এ তৃষ্ণা না মিটলে যে মরেও শান্তি পাবো না। তোমার ভালোবাসায় বিহীন আমার মরণ যে বড় অতৃপ্তিকর হবে। তোমার চোখের সামনে তেষ্টায় ছটফট করছি আমি। তোমার হৃদয়ে কি একটু কম্পন সৃষ্টি করে না? তুমি কি শুনতে পাও না এই বুকের হাহাকার? সহ্য করতে না পেরে দুহাতে কান চেপে ধরলাম। প্লিজ নির্মল, চুপ করো। আমি সহ্য করতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমিও পাচ্ছি না সাবা। বেলা ফুরিয়ে আসছে। আফসোসবিহীন কিছু হবে না তোমার, মিলিয়ে নিও। ওর বলা বাক্যটা আমার অন্তর বিঁধল। থমকে গিয়ে নিচু স্বরে ডেকে বললাম, নির্মল। আমার যে রূপ দেখে নির্মল নিজেকে সামলে নিয়ে সহাস্যে বলল, ওরে আমার দেমাকি সুইটহার্ট, পুরো শরীরে না বুকে কম্পন তুলেই তবে আমি ক্ষান্ত হব? নাকি বুকে কম্পন ধরেছে জানেমান বলেই ভুরু নাচল। আমি দুর্বল কণ্ঠে বললাম, জ্বর সেরে গেছে তোমার? নির্মল, এবার সরো, আমাকে যেতে দাও। আমি জোর করে ওকে সরাতে নিতে আমার দুহাত আঁকড়ে ধরে মিনতি সুরে বলল, ভালোবাসতে বলবো না, কাছে আসতেও বলবো না, শুধু একটিবার প্রিয় সম্বোধন তো করতেই পারো সাবা। আমার বুকের হাহাকার থামিয়ে দাও। মরুভূমির বুকে এক ফোঁটা বৃষ্টির ঠাঁই দাও, আর ফিরিয়ে দিও না। আমি ওর হাতটা এক ঝটকায় সরিয়ে জেসমিনকে ডাকতে শুরু করলাম। নির্মল গা এলিয়ে ফ্যালফাল দৃষ্টিতে চেয়ে দেখতে থাকে আমার কার্যকলাপ। যতক্ষণ না আমি জেসমিনকে নিয়ে বের হচ্ছিলাম ততক্ষণ সে চেয়ারেই ছিল। আমি বেরিয়ে যাওয়ার পর দীর্ঘ এক নিঃশ্বাসও ফেলেছিল। শেষ রাতে ঘুম হলো না আমার। ভালোবাসার বেড়াজালে আটকে পড়েছি আমি। এখান থেকে মুক্ত হতে চেয়েও পারছি না। নির্মল আকুতিও আমি আর সহ্য করতে পারছিলাম না। এসবের ক্ষেত্রে পড়াশোনায় ভীষণ ক্ষতি হচ্ছিল। তাই সিদ্ধান্ত নিলাম যে যে কোনো এবার একটা বেছে নেবে। হয় নির্মলকে চিরতরে জীবন থেকে বিদায় দিব, আর এর জন্য প্রথম কাজ বাসাটা ছেড়ে দেওয়া। অনেক ১ বছর আছে। এই ১ বছর হলেও লুকিয়ে কাটিয়ে নিজ গ্রামে ফিরে যাব। এইটুকু শিক্ষা যা পারি একটা কর্ম জোগাড় করে নেব। নয়তো ওর ভালোবাসাকে গ্রহণ করে নিয়ে বাকি জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি নেব। আমার জীবনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য মাকে আমার ভীষণ প্রয়োজন। মায়ের সান্নিধ্য লাভ করতে পারলে জামাকাপড় গুছিয়ে বের হয়েছি। এমন সময় নির্মল দৌড়ে আমার ব্যাগটা ছিনিয়ে নিল। সেদিন ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না আমি। নির্মল রুদ্ধকণ্ঠে বলল, তুমি কোথাও যাবে না সাবা। সরি সাবা, রাতের জ্বরের ঘরে কি বলছি মাথা ঠিক ছিল না, ক্ষমা করো। আমি নিচের দিকে মাথা রেখেই বললাম, আমি আম্মার কাছে কদিন থাকতে যাচ্ছি, শুক্রবার এসে পড়বো। মামি আর জেসমিন নির্মলকে বোঝালো। জেসমিন আর মামিও যাবে নানা বাড়িতে। ওদের কথা শুনে নির্মলের অসহায় মুখ, চোখ মুখ কাপা গলায় বলল, আমিও যাব। আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকাতেই ও চটপটে গলায় বলল, না না, মানে তোমাকে বাসে উঠিয়ে দিয়ে চলে আসবো। আমি মৃদু হেসে মামি আর জেসমিনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। রিকশায় ওঠার পর নির্মল ইনিয়ে বিনিয়ে অনেক বোঝানোর চেষ্টা করে যে পাল্টে গেছে। আমি তার জীবনে আসার পর তার সব কিছু পরিবর্তন করছে। আমি জেসমিন আর সরস্বতী বাজে প্রেজেন্ট, তার কোনো মেয়ে বন্ধু নেই। আরও অনেক কথা বলল নির্মল। আমি মুগ্ধ নয়নে চেয়ে ওর কথাগুলো শুনছিলাম আর মনে মনে আওড়াচ্ছিলাম, বাড়ি থেকে এসে তোমাকে বড় সারপ্রাইজ দেব। তোমার নির্মল। অতি সুখে
তুমি অজ্ঞান হয়ে হারাবে না তো? নির্মল কথা বলার ফাঁকে আর চোখে আমাকে দেখছিল, কিন্তু আমি সরাসরি ওর দিকে চেয়েছিলাম। রিক্সা থেকে নামার পর আমি নির্মলকে বলি, কফি খাবে? তাই কফি শপে নিয়ে যাই। দুজনে মুখে মুখে বসে আছি। আমি চাইছিলাম নির্মল আমার চোখের দিকে তাকাক, কিন্তু ও তাকাচ্ছিল না। তাই নিজের থেকে আবদার করলাম আমার চোখের দিকে তাকাতে। ও যখন তাকাতলো আমি প্রশ্ন করলাম, কি দেখতে পেলে? কি আর দেখবো, দেমাগী মেয়ের সুইটি রূপ দেখিতে পেলাম বলে সশব্দে হেসে দিল নির্মল। পুরুষ আর নারীর ভালোবাসায় ভীষণ ফারাক। একজন পুরুষ যেভাবে তার ভালোবাসাকে মনের অনুভূতিতে প্রকাশ করতে পারে, একজন নারী তা কখনোই পারে না। পুরুষের চোখে ভালোবাসা স্বরূপ সুস্পষ্ট ফুটে উঠলেও নারীর চোখে তা ফুটে ওঠে না, বা ফুটে উঠলেও প্রগাঢ় দৃষ্টি ছাড়া তা ধরা সম্ভব নয়। পুরুষ মনের কথা চিরকাল প্রকাশিত থাকলে নারীর মনের কথা বেশিরভাগ ক্ষেত্রে অপ্রকাশিত থাকে। নারীর ভালোবাসার গভীরতা যত বেশি, তা প্রকাশ করার ক্ষমতা তত কম। নির্মলের কথা শুনে সাবা বিরক্ততে কপালে ৩ ভাঁজ ফেলে উঠে দাঁড়ালো। নির্মল বুকের বাঁ পাশে চেপে ধরে বলে উঠল, অপেক্ষায় আছি প্রিয় তোমার ফেরার। ঠোঁটের কোণায় বিশ্বজয়ী হাসি ফুটে ওঠে আমার। নির্মলের তৃপ্তে হাসি হেসে উঠে দাঁড়িয়ে আচমকা আমার কপালে চুমু খেয়ে ছুট্টে বেরিয়ে যায়। আমি স্থির পায়ে দাঁড়িয়ে স্থির চোখে চেয়ে থাকি ওর যাওয়ার পানে। সেদিন টাঙ্গাইল পর্যন্ত নির্মল এগিয়ে দেয় আমায়। পাশে বাসে পাশাপাশি সিটে থাকায় টাঙ্গাইল অবধি আসে। পুরো সময়টা আমরা মুখপানে একধানে চেয়েছিল নির্মল। সেদিনে প্রথমে আমি ওর দৃষ্টিকে অবহেলা করিনি। যেদিকে প্রথম ওর অনুভূতিকে তুচ্ছ তাচ্ছিল্য করিনি। সেদিন প্রথম ওর হাতে হাত রেখে আশ্বস্ত করেছি আমি শুধু ওর। আমি জানতাম আমার অনুভূতিকে আমার আম্মা অবমূল্যায়ন করবে না। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে আমার আম্মা। আম্মাকে পাশে থাকলে আমার আর কিছু চাই না। আমার সাপোর্ট পেলে আমার আর কাউকে লাগবে না। বাস থেকে নামার পূর্ব মুহূর্তে নির্মল আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বহু তৃষ্ণার্ত অবস্থায় আছি, প্রেম পিপাসায় মরি মরি। যান, দ্রুত চলে এসো, নয়তো খবর পাঠিয়ে দেবো। তোমার মনে হয় ঠাই যতদিন না হচ্ছে ততদিন এই তৃষ্ণা মিটবে না। এ যখন বাস থেকে নেমে যাচ্ছিল খুব পিছু ডেকে বলতে ইচ্ছে, ওহে প্রিয়, তোমার অপেক্ষার অবসান ঘটতে চলছে। কিন্তু বললাম না। ধৈর্যের ফল সুমিষ্ট হয় বেশি। ৩টে বছর ধৈর্য ধরতে পেরেছি, আর কয়েকটা দিন ধৈর্য ধরলে দোষ কোথায়? বাড়ি ফিরতে খুশিতে আম্মার চোখ চকচক করে ওঠে। আব্বা বেশ যাত্রীকতে ঘরে তুলেন। দৌড়ে গেলেন দোকানের আপু আর দুলাভাইকে ফোন করতে। আব্বার যাওয়া দেখে আম্মার মুখটা কালো হয়ে গেলে বলল, আবার শুরু হব অত্যাচারী? কেন এলি রে মা? আমি আম্মাকে জড়িয়ে ধরে বললাম, আম্মা চিন্তা করো না, আমাদের চিন্তার দিন এবার শেষ। বলে আম্মাকে সব খুলে বললাম। সব শুনে আম্মা ভয়ে থরথর কাঁপতে থাকলো আর বলতে থাকলো, তুই শহরে পড়ার নাম করে ছেলে মানুষের সাথে প্রেম প্রীতি পাড়াছিলি সাব্বা, তোর আব্বা আমারে খুন করে ফেলাইব। আমি আম্মার মুখ ছাপিয়ে ভয়ার্ত কণ্ঠে বললাম, আম্মা আসতে বলো, সবাই শুনবে, আমি প্রেম করিনি আম্মা, তুমি ভুল বুঝছো। বলে আবারও বুঝিয়ে বললাম, আম্মা শিক্ষিত না, গ্রামের বোকাশোকা মেয়ে মানুষ, এসবের তার জ্ঞান মূল্য ধারণা নেই। তাই খোলামেলা আলোচনা করলাম। কিন্তু শুরুতে দেওয়া আম্মার চিৎকার কান পেতে ঠিক শুনে নেয় চাচি, এবং পুরো বাড়িশুদ্ধ লোকের কাছে গিয়ে পৌঁছে দেয় সাবা শহরে গিয়ে বেটা ছেলের সাথে পিরিতি বাজাইছে। গ্রাম্য ভাষায় একটি বাক্য আছে, যার সাথে যার ভাব তার পাছা দেখলেও তার লাভ। যেমন আমি নির্মলকে কাছে পাচ্ছি বা পাশে পাচ্ছি, অথচ তার খুব কাছের গোপন জিনিসকে পেয়ে সুখ সুখ অনুভব করছি। বাড়ির অশান্তিকে তুচ্ছ করে রাতের খাবার খেয়ে রুমে দরজা লাগিয়ে দিলাম। বরাবরের মেজাজ আমার বেশি। এত কটুবাক্য শুনে মেজাজ প্রচণ্ড খিটখিটে হয়ে গেছে। একদিকে চাচি, অন্যদিকে আব্বা, মাথা আর কান ঝিমঝিম করছে। একটা ফোন থাকলে নির্মলকে ফোন দিয়ে ওর সাথে কথা বলে মাইন্ড ফ্রেশ করা যেত, কিন্তু ফোন নেই। তাতে কি ঢাকা থেকে আসার আগে চুরি কি এমনি এমনি করেছি নাকি? হ্যাঁ, চুরি করছি। নির্মলের কালো মলাটে একটা ডায়েরি চুরি করছি। এই ডায়েরির উপর নজর পড়েছে বেশ কয়েক মাস ধরে। নির্মলের কাছে জিজ্ঞাসা করায় হন্তদন্ত হয়ে ডায়েরিটা ছিনিয়ে নিয়েছিল। তারপর আর ডায়েরিটা দেখেনি। নির্ঝরের কাছে শুনেছিলাম গত ২ বছর ধরে মাঝরাতে ঘুম ভেঙে গেলে নির্মল ডায়েরি আর কলম নিয়ে বসে। আমার ভীষণ কৌতূহল জাগে, মাঝরাতে ঘুম ভাঙলে এই লোক ডায়েরি নিয়ে কী লেখে, কই বা লেখে? সেই কৌতূহল নিয়ে নির্ঝরকে ফোন দিয়ে চুরি করা ডায়েরিটা। বেশ হয়েছে, কদিন গ্রামে আছি, বেচারাকে বেশ অশান্তিতে থাকবো, আর এই অশান্তিকে ভোলানো এই ডায়েরির কয়েকটা পাতা মুখস্থ করব। মুখটা দূরে তাতে আর কি, মনের কথাগুলো যে এত দূর বসেও জানতে পারবো। কাছে থেকে যতটা জেনেছি তাকে দূরে থেকে বসে বেশি জেনে যাব হয়তো।
এর থেকে বড় পাওয়ার হয়? ডায়েরি কয়েকটা পাতা উল্টাতে স্পষ্ট লেখা ভেসে উঠল চোখের দয়। তার শত শত না বলা বলি শুনে নিলাম, জেনে নিলাম তার স্বপ্ন আশাকে। আমার জীবনে শরৎকালে বসন্ত এনে দেওয়া নারী, প্রেম, ভালোবাসা কি সেসবে জ্ঞান লাভ করতে পারিনি। শুধু তোমার আগমনে প্রেম ভালোবাসার সঠিক জ্ঞান লাভ যার জন্য করেছি, তাকে ছাড়া প্রেম ভালোবাসা করা যায় আর কি? যে ভালোবাসা শেখায় তারই ভালোবাসার প্রাপ্য। তাহলে বোঝো না কেন প্রিয়? এত অবুঝতা কি তোমাকে মানায়? তোমার এই ধারালো দৃষ্টি যে কতবার খুন হওয়া যায় প্রিয়, একবার কি নিজে হাতে খুন হতে পারবে না? কবে হবে তুমি আমার দৃষ্টিতে খুন করতে? কবে ঝলসে যাবে আমার স্পর্শে তোমার সারা দেহ? এত প্রেম, এত ভালোবাসা সমাদর কবে হবে? আমার কাছে প্রেমের সংজ্ঞা অনুভূতি, আর আমার সব অনুভূতির নাম হচ্ছে সাবা। তার কাজল কালো দুটি চোখ হলো আমার সর্বনাশের মূল। যে রূপবতী কিন্তু রূপের ঢালে আমায় আটকাতে পারেনি, তার রূপ তাচ্ছিল্য করলে তার গুণকে তাচ্ছিল্য করার উপায় নেই। আর মায়া কাটানোর সাহস অন্তরে যে বড্ড কম্পন ধরে, সে যে মায়াবতী, তার মায়ার জালে ঠিক আমাকে আটকে ফেলেছে। সে কি জানে না প্রেম যদি অভিশাপ, ভালোবাসা তবে আশীর্বাদ? তাকে ভালোবাসা আমন্ত্রণ না জানিয়ে প্রেম করতে চেয়েছি, তাহলে কিসের এত দিমাগ তার? পাষণ্ডময়ীর জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া ব্যবস্থা থাকলে এই নিষ্ঠুর পাষাণ নারীকে সেরা অ্যাওয়ার্ড দিতাম। পুরুষের চোখের জলে তার মন গলে না, সে কি জানে না অতি কষ্টবিহীন পুরুষও কাঁদে না? আজ লিখব না ভিন্ন কিছু অনুভূতি। আমার পাষণ্ড কুমারীকে নিয়ে অভিযোগ ঝুলি অনেক ভারী করে ফেলেছে। এবার তাকে নিয়ে স্বপ্নের ঝুড়ি ভারী করার পালা। সে যখন প্রখর মনোনিবেশ করে রান্না করে, তার দুষ্ট চুলগুলো ভীষণ দুষ্টামি করে কপালে, নাকে, কখন চোখ, কখনো ঠোঁট ছুঁয়ে দেয়। সে কি জানে না তার কেশর দুষ্টুমির চেয়ে দুষ্টুমি করতে চায়? তার অভদ্র চুলের থেকেও আমি অভদ্র আমি হতে চাই। সে কি রেগে যাবে? রাগুক না, আমি তো সেটাই চাই। সে খুব রাগ করে গাল ফুলে বসে থাকবে, আর আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো, তার রাগ ভাঙাবো। সে তো জানে না রোজ রোজ রান্না করে তার পিছু কেন নেই। তার করা প্রত্যেকটা উপকরণ যে আমার নিখুঁতভাবে আয়ত্ত করে ফেলেছি। শুনেছি বউরা রেগে গেলে স্বামীর কপালে অন্ন জুটে না। সব বউ তো আর সাবা হবে না, আর সব স্বামী তো আর নির্মল হবে না। বিয়ের পর রাগিনী যখন রেগে যাবে না, রান্না করে খাওয়াতে হবে না। বউ আমার ভীষণ দেমাগী, সব কিছুর ঊর্ধ্বে দেমাগ। তার 16 আনার 1 আনাও কম না। আমার তো তাতে কোনো সমস্যা নেই, তবুও কেন বোঝে না? এমন বড় কোথায় পাবে সে? রান্নার দায়িত্ব থেকে শুরু করে সব দায়িত্ব নিতে এই নির্মল প্রস্তুত। সে যদি চায় তার হাঁটার দায়িত্বটা আমি নেব, সারাক্ষণ কোলে নিয়ে ঘুরবো। বউ যে বড় আদরের জিনিস, সে আমার অনেক বেশি আদরের, খুব বেশি প্রিয়। ডায়েরি পড়তে পড়তে কখন যে চোখের জল এসে গেছে টেরই পাইনি। পরের পৃষ্ঠায় যে তার দুঃখের কথাগুলো ছিল, তার প্রিয়র সাথে অভিমানের কথা লেখা ছিল, একটু দেখে মন খারাপ হয়ে গেল, তাই আর পড়লাম না। আলতো হেসে বুকের বাঁ পাশে এক হাত দিয়ে চেপে ধরে ডায়েরিটা পাশে রেখে চোখ বুজে ফেললাম। সকাল হতে না হতে আব্বার চিল্লাচিল্লিতে ঘুম ভাঙল। দরজা খোলায় ক্ষিপ্ত হয়ে ঢুকে আমার চুলগুলো হাতে পেঁচিয়ে বিশ্রী গালাগালি করতে থাকে, কারণ আমি পড়াশোনার নাম করে শহরে গিয়ে নষ্টামি করেছি। বড় চাচা চাচি এসব বলেছেন আব্বাকে। বড় চাচার 2 মেয়েকে 5 পাশ করে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমার বড় বোন ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও 8 পাশ করার পর আর 9 এ ভর্তি হওয়ার সুযোগ পায়নি। চাচা চাচি আব্বাকে কুমন্ত্রণা দিয়ে বিয়ের বন্দোবস্ত করায়। আমি 9 থেকে বেশ যুদ্ধ করে পড়াশোনা করেছি। চাচা চাচির মেয়েরা পড়ালেখা করতে পারেনি, এটা কি আমার দোষ? তারা নিজেরাই পড়াশোনা করেনি, লেখাপড়ার খুব একটা আগ্রহ ছিল না ওদের, তাই বিয়ে দিয়েছে। অথচ তারা হিংসার বশীভূত হয়ে আমার বড় বোনের পড়াশোনা নষ্ট করে দিয়েছে। এবার আমার পড়াশোনা সহ জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। ইস্যু হিসেবে গতকাল রাতে আমাকে বলা কথাটা অনেক বেছে নিয়েছে, আর আব্বাকে নিয়ে পরিকল্পনা করেছে এবার আর শহরে যেতে দেবে না আমায়। 3 দিনের মধ্যে বিয়ের বন্দোবস্ত করছে। আব্বা ভালো করেই জানে আমি ভীষণ তেড়া এবং নিজের সিদ্ধান্তে সর্বদা অটল, তাই অস্ত্র হিসেবে বেছে নিয়েছে পাড়ার সব পিশাচিদের। সকাল হতেই চিল্লাচিল্লি, আমাকে মারধর করে লোকসম্মুখে বেইজ্জতি করা সবই ছিল বড় চাচা চাচির পরিকল্পনা। সেই পরিকল্পনা যথার্থ মূল্যায়ন দেয় আব্বা। মাথা ব্যথায় কোঁকড়াতে থাকি আমি। আব্বা টেনে হিঁচড়ে উঠানে নিয়ে যায়। আম্মা আব্বারও হাত পা ধরে কাঁদতে থাকে। পুরো বাড়ি শুরু করে পুরো পাড়ার মানুষ জড়ো হয়ে যায়। সকলের সামনে আব্বা আমাকে আম্মাকে নির্মমভাবে মারধর করে। দাদি ফেরাতে আসলে বড় চাচি দাদিকে আটকায়।
আব্বার নির্দয়তা সহ্য করতে না পারে গায়ের সমস্ত শক্তি দিয়ে আব্বাকে ধাক্কা মারি ফেলে ছিটকে পড়ে মাটিতে। পাড়াসুদ্ধ মহিলারা নিজের বড় মেয়ে, শিক্ষিত মেয়ের গায়ে হাত তোলার জন্য ছিছি করেনি, অথচ মারতে আসলে ফেরাতে গিয়ে ধাক্কা দিতে ছিছি শুরু করে। এক মহিলা বলে, বাবা গো বাবা, কেমন মেয়ে মানুষ, হায় হায় রে, বাপের গায়ে হাত তুলছে, দেখছো দেখছো। এই জন্য কই, মেয়ে মানুষের অত পড়াশোনা কইরা কাম নাই, একটু শিক্ষা পাইয়া এরা সাপের পাঁচ পা দেহে। বাপেরে বাপ কয় না, আগে কইছিলাম এই মেয়ে শহরে থাকে, ভালো কইরা খোঁজ খবর নিও, জানি কোন জায়গায় বেশ্যাগিরি কইরা বেড়ায়, নয়তো বিয়েই করবা চাবে না, কে বাপের গায়ে হাত তুলবে বা ক্যা। আমি হিংস্র হয়ে উঠে বলি, কথাগুলো শুনে রান্নাঘর থেকে বটি নিয়ে এসে তেড়ে যাই মহিলার দিকে, কিন্তু একা আমি আর মা ওদের সাথে কি আর করতে পারি। সেখানে আমার নিজের বাবাই ওদের পক্ষপাতিত্ব করছে। আব্বা পিছন থেকে টেনে, বড় চাচার সহায়তায় টেনে হিঁচড়ে ঘরে ধাক্কা মেরে ফেলে দরজার তালা আটকে ঝুলিয়ে দেয় এবং সকলের সামনে উঁচু গলা করে বলে, আমাদের পড়াশোনা বন্ধ, 3 দিনের ভিতর আমার বিবাহ সম্পন্ন করবেন। সন্তান ভুল করলে ভুল শুধরে দেওয়ার পরিবারে উচিত। আমি দরজাতে ধাক্কাতে ধাক্কাতে গলা ফাটিয়ে বলি, আমি বিয়ে তো করবো না, তোমাদের মতো জানোয়ারদের জন্য আমি নিজের জীবন আমি বলি দিব না। কেমন বাবা তুমি, নিজের মেয়ের অন্যের প্ররোচনায় এভাবে আঘাত করতে পারো, তোমার বিবেকে বাধে না? পাড়ার সম্মুখে আমার সম্মান নষ্ট করতে তোমার বুক কাঁপে না? নিজের স্বার্থসিদ্ধির জন্য নিজের মেয়েকে ব্যবহার করতে পারো তুমি, ছি। সকালবেলা পেরিয়ে রাত কেটে যায়। পরের দিন সকালে আম্মা তালা খুলে ঘরে ঢুকতে আম্মাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। আম্মা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। অনেক সময় মা মেয়ে একে অপরের জড়িয়ে বসে থাকি। প্রচণ্ড খিদে পেয়েছিল। আম্মাকে বলতে আম্মা আমাকে নিয়ে টিউবওয়েলের পাড়ে নিয়ে গেল। ব্রাশ করে হাত মুখ ধুয়ে ঘরে গামছা গিয়ে মুখ মুছে বিছানাতে বসতে আম্মা এক বাটি পান্তা ভাত আর কলা মাখা খাইয়ে দিল আর ফিসফিস করে বলে, যে করে হোক তোর পালাতে হবে। সাবাস, শুক্রবার চেয়ারম্যান সাহেবের সাথে তোর বিয়ে। আম্মার কথা শুনে গলায় আটকে গেল আমার। দ্রুত পানি পান করে ক্রন্দনরত কণ্ঠে বললাম, আম্মা আমি অনেক বড় ভুল করে এসেছি এখানে, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। চিন্তা করিস না মা, যে করে হোক তোরে আমি পালাতে সাহায্য করবো। সেদিন পুরোটা কেটে যায়। সকালের পর আম্মা আর আমার কাছে আসে না। ভিতর থেকে শুনতে পারি আম্মার কাছ থেকে চাবি নিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ বিয়ের আগ পর্যন্ত আম্মা আমার সাথে দেখা করতে পারবে না। রাতে খাবার বড় চাচি দিয়ে যায়। পাগল পাগল হয়ে যাই আমি, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, ক্রমান্বয়ে অস্থিরতা বেড়ে যায়, মাথাটা যেন চৌচির হয়ে যাওয়ার উপক্রম। বুকের ভিতর বাজতে থাকে আর্তনাদের উচ্চধ্বনি, নির্মল নির্মল। পালানোর উপায় কোনোভাবে হলো না। বাধ্য হয়ে চিঠি লিখতে বসলাম নির্মলের কাছে, শুধু আমার একটা খবর পৌঁছানো অপেক্ষা। এই বিপদ থেকে নির্মল ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারে না। বড্ড আফসোস হয়েছিল। নির্মল কতবার বলেছিল, সাবা একটা ফোন রাখো, নিজের সাথে আপদ বিপদে কাজে আসে, কিন্তু আমি ওর কথা শুনিনি। আজ একটা ফোন থাকলে হয়তো এত কষ্ট হতো না। রাত যখন 9:30, আরও আধ ঘন্টা পর আমার চাচাতো ভাই সাব্বির বাড়ি ফিরবে। আমি যে ঘরে বসে আছি সে বাড়ির পাশ দিয়ে প্রতি রাতে বাড়ি ফেরে সাব্বির। জানলা দিয়ে ওর সাথে কথা বলে সাহায্য চাবো। ওর কাছে এক কোনো ফোন নেই, যদি থাকতো এত কষ্ট করতে হতো না। দোকান থেকে ফোন নিয়ে আসা বা সাব্বিরকে নাম্বার লিখে দিলেও কাজ হতো, কিন্তু ধরা পড়ার ভয়ে সেসব না করে সেদিন আমি চিঠি লিখে সাব্বিরকে দিয়ে পাঠিয়ে দেই নির্মলের ঠিকানায়। একটা জীবন ধ্বংস হওয়ার জন্য শত শত ভুলের প্রয়োজন পড়ে। একটা ভুল যথেষ্ট ছিল। একটা ভুল আমি করেছিলাম। কী দরকার ছিল শেষ অবধি চেষ্টা না করে ব্যাকুল হয়ে চিঠি পাঠানোর? রাজানের পূর্ব মুহূর্তে ঘুম ভেঙে গেল আমার। এমনি এমনি বড় অদ্ভুত এক ক্রন্দন নইতে পা থেকে মাথা অবধি শিউরে উঠে ঘুম ভেঙে যায়। হাঁটু থেকে পা অবধি থরথর কাঁপছে আমার। এমন কান্না আজ অবধি শুনিনি। ভৌতিক সিনেমায় অতৃপ্ত আত্মা যেভাবে মাঝরাতে বিদঘুটে অন্ধকারে বসে থমথমে পরিবেশে কান্না করে, এই কান্নায় থাকে একরাশ ক্লেশ মিশ্রিত অনুভূতি, অসহীন ব্যথায় কাতরানো থাকা অনুভূতি। ঠিক তেমনি ক্রন্দনই ভেসে আসছিল। শুক্রবার পড়েছে তার মনে, আজকেই আমার বিয়ে। এদিকে বুকের ভিতর তোলপাড় সৃষ্টি, অন্যদিকে সেই কান্না। আপু পাশে নিশ্চিত মনে ঘুমাচ্ছিল। নির্মলকে চিঠি পাঠিয়েছে, একদিন কেটে গেলে হাতে পেলে নিশ্চয় বসে থাকতো না। তার মানে আমাকেই কিছু করতে থাকবে। আপুকে ফিসফিসিয়ে ডাকতে শুরু করতে আপু ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করলো, সকাল হয়ে গেছে? না আপু, তাড়াতাড়ি ওঠ, দেখ কে যেন কান্না করছে। এই আপু ওঠ না, বলেই ঝাঁকাতে শুরু করি। আপুর কানে যখন কান্নাটা স্পষ্টতর হয়, আপু ধড়পড়িতে উঠে বসে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই বলল পানি দিতে। আপুকে পানি দিয়ে নিজেও এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিলাম। আপু দ্রুত টর্চ নিয়ে জানলা খুলে পুকুরের দিকে আলো ধরলেন। আমি চোখ বড় বড় করে দেখি
একটি কালো কুকুর বসে কাঁদছে। আপু, দেখ না, মা মা এই আঁতকে উঠল। এক ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে বলল, গভীর রাতে কালো নেহায় নেহায় কান্না করছে তো ভালো লক্ষণ না। নিশ্চয় কোনো অঘটন ঘটবে। আম্মার কাছে শুনছি দাদা মরণের আগে মাঝরাতে বাড়িতে পাশে কুকুর এসে কাঁদতো। আপুর কথাটাই আমি হেলায় ফেলায় ছেড়ে দিলাম। ধুর, কি বলিস আপু, এসব কুসংস্কার, এগুলো মানতে হয় না। কুকুরের কান্নার সাথে মানুষ মরার কি সম্পর্ক? যত সব আজগুবি কথাবার্তা। তবে কান্না খুবই ভয়ঙ্কর দেখে আমার হার্টবিট কত দ্রুত ওঠানামা করছে। আপুর আমার বুকে হাত চেপে কিছুক্ষণ চুপ রইল। তারপর আবার বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু আমার চোখে আর ঘুম ধরা দিল না। ফজরের আজান দিতে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে চুপচাপ বিছানায় গিয়ে বসে রইলাম। ভাবতে থাকলাম, হয় পালাবো নয়তো বিয়ে করে নেব। তাই বলে সংসার করব না। কারণ আমি জানতাম বিয়ে হোক আর যাই হোক, নির্মল জাস্ট একটা খবর পেলে সে যেভাবেই হোক আমাকে এখান থেকে নিতে আসবে। সময় যেন খুব দ্রুত সরে যাচ্ছিল। দুপুর হতেই আপু শাড়ি গয়না নিয়ে আমাকে সাজাতে শুরু করলো। আকাশের অবস্থা সুবিধার না, যে কোনো সময় বৃষ্টি ঝরে পড়বে। বরপক্ষ তাই আগেভাগে আসবে, দ্রুত বিয়ে পড়িয়ে বউ নিয়ে যাবে। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সাজগোজ করতে হলো আমাকে। বৈশাখ মাসের শেষ দিকে সময়ে অসময়ে আকাশের বাজনা বাজিয়ে জলের স্রোতধারা নামিয়ে ধীরে ধীরে শুরু হলো পৃথিবীর বুকে বৃষ্টি। কখন কান্না হয়ে ঝরবে, কখনো হাসি। দিনের ফুটফুটে আলোতে বিদঘুটে অন্ধকারে পরিণত করে নিতে মিনিট কয়েকের সময় নেয়নি সৃষ্টিকর্তা। চারিদিকে অন্ধকার মাখামাখি। প্রবল বাতাসের বেগে গাছপালা ভেঙে চৌচির হয়ে যায়। তীব্র বাতাসের বৃষ্টির ঝমঝমে মানুষের কোলাহলের হয়ে যায় অতি নগণ্য। এই সুযোগটাকে কাজে লাগাই আমি। ত্বরান্বিত হয়ে গায়ের সব গহনা খুলে ব্যাগপত্র আর কিছু টাকা নিয়ে আপুকে রুমে রেখেই বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। ভিতর থেকে আপু বলছিল সেগুলো শোনার জন্য সময় নষ্ট না করে ব্যাগ বুকে জড়িয়ে খালি পায়ে ভিজতে ভিজতে দেই দৌড়। কেউ দেখছে, কেউ ডাকছে, এসব দেখা বা ভাবার সময় নেই। কখনো শাড়িতে সাথে পা বেজে পড়ে যাওয়ার ঠিক মুহূর্তে নিজেকে সামলে নেই। কখনো বা বড়সড় আঘাত পেলেও সেই আঘাতকে অতি তুচ্ছ করে দেখি। এই ঝড় বৃষ্টিতে আমার পিছু নেওয়ার জন্য কেউ বসে থাকবে না নিশ্চয়। বাবা চাচারা বাজারে গেছেন, মা চাচি রান্নাঘরে নিশ্চয় বাটা ঘষা করছিলেন। অল্প সংখ্যক আত্মীয়, তারা ঝড় বৃষ্টি দেখে অন্য ঘরে ঘাপটি মেরে বসেছিল। তবু আমি ত্বরান্বিত হয়ে ছুটে যাচ্ছিলাম। বুকের ভিতর ধরপড় ধ্বনি বোধহয় কলহ শুরু করে দিছে। তাণ্ডবের সূচনা শুধু পৃথিবীর বুকেই ঘাটনি, আমার বুকে তাণ্ডবের সূচনা হয়েছিল তখন। খালি পায়ে বাস স্ট্যান্ডের দিকে দৌড়াচ্ছিলাম। বেজে পড়লাম তো পড়লাম, সেই কাকাতো ভাই সাব্বিরের সাথেই বেজে পড়লাম। দুহাত ভর্তি বাজার করে বাড়ি ফিরছিল বেচারা। আমাকে দেখে এক চিৎকার দিয়ে বলল, সাবারে তুই কই যাস? আমি ওকে ধাক্কা দিয়ে আবার দৌড়। মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে চারিদিকে যেন আবছা আলো থাকে, সেই সময়টি চারপাশে ঠিক তেমনই ছিল। যে কজন মানুষের সামনে পড়েছি তারা কয়েকজন কাকভেজা হয়ে বাড়ি ফিরছিল। আশেপাশে তেমন বৃষ্টি ফেলার সময় তাদের হয়নি। কিছু লোকের দৃষ্টি পড়লেও পাত্তা দেয়নি। আর সাব্বির, সে তো আমার ধাক্কা খেয়ে থম মেরে দাঁড়িয়েছিল। আমি দূর থেকে চিল্লিয়ে শুধু বললাম, ভাই আমার বাড়ি যা, আম্মাকে বলে দিস আমার জন্য চিন্তা না করতে, আমি শহরে ফিরে যাচ্ছি। লাল শাড়ি পরিহিত আমি বিশ্বস্ত মুখশ্রী বসে আছি বাসে। পৃথিবীর বুকে সুনামি হওয়ার পর পরিবেশ যেমন থমথমে থাকে, আমার মুখশ্রীতে তেমন একটা ভাব। কিন্তু বুকে বয়ে চলছে অসহনীয় ব্যথা। আবার সে ব্যথায় স্বস্তি বোধহয় করছিলাম। জিতেছি, যে ভালোবাসার জিত হয়েছে। আমার নির্মলের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। প্রথম দর্শনে খানিকটা চমকালেও শেষ হাসিটা আজ সে হাসবে। বাসের কন্ট্রাক্টরের থেকে শুরু করে যাত্রীরা আর চোখে তাকাচ্ছিল। অনেকে আবার কানাঘুষো করছিল, করবেই নাই কেন? বিধ্বস্ত মুখশ্রীতে বিয়ের কোণে সাজে বসে আছি। বিয়ের আসর ছেড়ে পালিয়েছি, তা আমার সাজসজ্জার মুখশ্রীতে ফুটে উঠেছে। কিন্তু এতে আমার যায় আসে না। পুরো পৃথিবীর সম্মুখে আজ আমি কলঙ্কিত, তবুও নেই কোনো আপত্তি। সকল দুঃখ, সকল বেদনা, সকল বদনাম, সকল কলঙ্ক গায়ে মেখেই আমি ছুটে চলেছি আমার প্রিয় মানুষের নিকটে। সকল ব্যাকুলতার অবসান ঘটিয়ে ৮টার দিকে ঢাকায় পৌঁছালাম আমি। বাস থেকে নামতে শরীরে অকম্মন হয়ে গেল। কয়েক পা ফেলতেই মাথাটা ঘুরে গেল। সারাদিন না খেয়ে ৬ ঘন্টা জার্নি করার ফল ছিল। তারপরে গায়ের বিভিন্ন অংশ ছিলে গেছে। খালি পায়ে বেশ অনেকটুকু রাস্তা হেঁটে হয়েছে যে। কোনো রকমে নিজেকে সামলে উঠে রিক্সায় উঠে পড়লাম। বৃষ্টি ভেজা রাতের শহর, পরিবেশটা কেমন যেন ভ্যাপসা। রাতের শহর কোলাহলপূর্ণ। রাত শুরু হয়েছে, এবার ধীরে ধীরে জনমানব শূন্য হতে থাকবে।
রাস্তার একপাশে ড্রেনে ওপারে কয়েক জোড়া কাক ডাকছে। কাকের কর্কশ ডাকে আমার কর্ণকুহরে রক্তপাত ঘটিয়ে ফেলার উপক্রম। ভুরু কুঁচকে গলার স্বাভাবিক স্বর ফিরিয়ে আনার তীব্র চেষ্টা করে আধভাঙা আওয়াজে রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বললাম, মামা তাড়াতাড়ি চলুন। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে বাড়ি প্রবেশ করে। আশ্চর্য, সদর দরজা খোলা ছিল। রাত বাজে 8:35। এ সময় দরজা খোলা? এই নির্মল নির্ঝরকে নিয়ে আর পারা যায় না। ছেলে দুটো বড্ড বেখেয়ালি। নিশ্চয় মামিও আসে নাই, তাই এই অবস্থা। বিড়বিড় করতে করতে মামির রুমে তালা খুলে ঢুকে ব্যাগপত্র রেখে উপরে গিয়ে নির্মলের রুম চেক করলাম। না, রুমে নেই, কিন্তু রুমটা বড্ড অগোছালো। বিছানা থেকে নির্মলের শার্টগুলো গুছিয়ে কাবার্ডে রেখে দিলাম। ছেলেটা একটা শার্ট পরার জন্য 100টা অগোছালো করে তবেই পরে, আর গোছানোর নাম নেয় না। তবলের রাশিতে ঝুলাইয়ে দিলাম বালিশগুলো ঠিক করে। নির্মলের বটন ফোনটা চোখে পড়ল। বিরক্ত হয়ে ওর ফোনটা নিয়ে নির্ঝরকে ফোন দিয়ে কানে ফোন ধরতে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলাম। কি বেয়াক্কেল ছেলে, ফোনটাও সাথে রাখে না, রুমে ফোন রেখে দিয়েছে। টেলিফোন থেকে যদি ফোন দিতাম তাহলে পেতামই না। মশাই রুমে ফোন রেখে বাইরে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এইদিকে আমি যে পুরো বিশ্ব জয় করে ফিরছি সেদিকে কি খবর জানে? এই তার ভালোবাসার নমুনা? বাসায় আসুক, আজ সব সুদে আসলে মিটিয়ে দেব। আরেক দফা আশ্চর্য হলাম, এই নির্ঝর ফোন ধরছে না। দুই বাহিরে কাহিনী কি? মেজাজটা খারাপ করে সোফায় বসতে যেতেই কিছু পারা গেল। দেখার জন্য ঝুঁকিতে ভীতিকর বিস্ময় নিয়ে কাগজটা হাতে তুললাম। হ্যাঁ, এটা সেই কাগজটা। হ্যাঁ, এখানে লেখাগুলো রয়েছে গত দুদিন আগে লেখা যে কাগজটি আমি সাব্বিরকে দিয়ে নির্মলের পাঠিয়েছিলাম। ও মাই গড! তার মানে নির্মল চিঠিটা পেয়েছে। তাহলে সে কোথায়? চিঠি পেয়ে উন্মাদের হয়তো গ্রামে চলে যায়নি তো? পুরো শরীর ঘাম ছেড়ে দিল আমার। নির্ঝরও ফোন ধরছে না। এক হাতে পুরো মুখ মুছে ডাইনিং টেবিলে আর এক গ্লাস পানি খেয়ে আবারও নির্ঝরকে ট্রাই করতে থাকলাম। আর পুরো ড্রয়িং রুমে পায়চারি করতে লাগলাম। হঠাৎ মেঝের একপাশে চোখ পড়ল। পা থেকে মাথা অবধি পুরো গা শিউরে ওঠে। হাত থেকে ফোনটা পড়ে গেল। নিচু হয়ে মেঝেতে স্পর্শ করলাম। সঙ্গে সঙ্গে ফোনটা বেজে উঠল। কেঁপে উঠলাম আমি। এক ঢোক গিলে শ্বাস প্রশ্বাস রুদ্ধ করে ফোনটা রিসিভ করলাম। কাঁপা গলায় প্রশ্ন করলাম, নির্ঝর তুই কোথায়? নির্মল কোথায়? দ্রুত বাসায় আয়, দেখে যা বাসার কি অবস্থা। নির্মলকে বল আমি ফিরে এসেছি। আর কিছু বলার সুযোগ দেয়নি নির্ঝর, ফোনটা কেটে দেয়। আমি মেঝেতে পড়ে থাকা লাল বর্ণের তরল পদার্থকে তেমন পাত্তা দিলাম না। নিজের রুমে গিয়ে বিস্কুটের প্যাকেট খুলে 2 পিস খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম। কাপড়টা পাল্টানোর জন্য ব্যাগ থেকে কাপড়টা হাতে নিতে সরস্বতী কোথায় থেকে ছুটে এসে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বুঝলাম না। ওই রাতে সরস্বতী এখানে কেন, তাই ভেবে পাচ্ছি না। বুকের ভিতরটা কেমন জানি অস্থিরতা কাজ করছে। সরস্বতীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, এ কী কথা? বউমা কাঁদছে কেন? ওই রাতে কি বরের সাথে ঝগড়া করে চলে এলি নাকি? দেখি দেখি, কাঁদে কেন বোকা মেয়েটা? সরস্বতী ভাঙ্গা গলায় বলে উঠল, সব শেষ করে দিলি সাবা, তুই সব শেষ করে দিলি। বলেই আমার হাতটা টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গেল। বাড়ির সামনে আগের থেকে রিক্সা দাঁড়ানো ছিল। বুঝলাম সরস্বতী দাঁড় করিয়ে রেখেছে। উত্তেজনায় হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে আমার। সরস্বতীর ঠোঁট ভাঙিয়ে সামনে কেঁদে যাচ্ছে। আমার কোনো প্রশ্নের জবাব না দিয়ে জোর করে রিক্সায় ওঠালো সরস্বতী। পুরো রাস্তায় শুধু এইটুকু বলল, সব শেষ করে দিলি সাবা, সব শেষ করে দিলে। আমার অবচেতন মন তখন ভয়ঙ্কর অঘটন টের পেয়ে যায়। সরস্বতীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠি আর প্রশ্ন করি, আমার নির্মল কোথায় সরস্বতী? 15 মিনিট মাথায় রিক্সাটা থেমে গেল এক বিশাল বড় বাড়ির সামনে। রাত্রি তখন 10টা ছুঁই ছুঁই। বাড়ির সামনে এত ভিড় থেকে আমার গলা থেকে বুক অব্দি শুকিয়ে কাঠ হয়ে গেল। এক হাতে শাড়ি, অন্য হাতে সরস্বতীর হাত চেপে ধরলাম। সরস্বতী কান্নার মাঝে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যা তোর নির্মলকে শেষ দেখা দেখে আয়। ও কথাটা শেষ করা মাত্র ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম গালে। চিৎকার করে বললাম, আর একটা কথা বললে আর একটা থাপ্পড়ে গাল ফাটিয়ে দেবো, একদম বেয়াদব মেয়ে। সবসময় সব কিছু নিয়ে মজা করিস তাই না? আমাকে অবাক করে দিয়ে সরস্বতী আমাকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠল আর বলতে থাকে, ওরে সাবারে, আমাদের নির্মল আর নাই রে। সাবারে, তুই কেন ওরে চিঠি পাঠাইতে গেলি বোন? তুই কি এতটা দিনেও বুঝিস নাই পাগলটা তোরে ওর জীবন থেকে বেশি বেসেছে? তোর অন্য কারোর সাথে পাগলটা কিভাবে সহ্য করতে পারে? চিঠিতে আজকে সন্ধ্যায় পাইছে, তুই জানোস না? সাবা ঘুম থেকে উঠে ও চিঠি পাইছিল। চিঠি পড়ার পর স্ট্রোক হয়ে বমি হয়, রক্ত বমি, তারপর হার্ট অ্যাটাক হয়ে বাসাতেই ওর মৃত্যু ঘটে।
আমার সোনারায় মারাত্মক ভয় পেয়ে মরেছে সাবা। ও ভাবছে তোর হয়তো বিয়ে হয়ে গেছে, কারণ তুই চিঠিতে বিয়ের দিন আজকে দিয়েছিস। নির্ঝর ফোন পেয়ে আমরা বাড়ি গেছিলাম, শুধু চিঠি পেয়েছিলাম। ততক্ষণে নির্মল হসপিটালে ডেড হয়ে ঘোষণা করেছে। আমি আর কিছু শুনতে পারলাম না, আর কিছু শুনতে চাইলাম না। দু হাতে দু কান চেপে ধরে গলা ফাটিয়ে এক চিৎকার, চুপ কর চুপ কর, আমার দোহাই লাগে তুই চুপ কর, বলে পিছনে ঘুরে ছুটে গেলাম বাড়ির দিকে। পাগলের মতো ভিড় ঠেলাঠেলি করে বাড়ির সদর দরজা অবধি গিয়ে থমকে গেলাম। নির্মলের মা নির্মলের মাথা বুকে চেপে গলা ফাটিয়ে চিৎকার করছে, আমার বাবা, আমার বাবা গো, তুমি আমারে ছাইরা কই গেলা গো, তোমার বুক, আমার বুকটা খালি কইরে গেলা বাবা গো। আমি নির্মল বলে এক চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরলাম তখন দেখলাম পাশে মামি জেসমিন আর সরস্বতীকে দেখতে গেলাম। চারপাশে ক্রন্দনধ্বনি বেজে চলছে। নির্ঝর নির্বাক হয়ে ড্রয়িং রুমের একপাশে বসে ভাইয়ের মরা মুখের দিকে চেয়ে আছে। ওকে দেখেই আমি আবারও নির্মল বলে চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আমি মামির বুকে, মামি গো আমার নির্মল বলে আরেক চিৎকার দিলাম। তখনই নির্মলের মা হিংস্র বাঘিনীর মতো এসে আমাকে খাবলে ধরল। দুগালে থাপ্পড় বসিয়ে চিৎকার করে বলতে থাকলো, কাল নাগিনী ডাকিনী, আমার কলিজার কেটে খেয়ে তুই ক্ষান্ত হলি না, কোনোদিন ভালো হবে না তোর। এক মায়ের বুক খালি করে কোনদিন সুখ পাবি না। ওই আল্লাহই জানি তোকে কোনোদিন সন্তানের মুখ না দেখায়। আমার বুক খালি করলি, তুই আমার সন্তানকে খেয়ে বসলি পিচাসিনী। ওই আল্লাহর কাছে বিচার দিলাম, কোনোদিন সুখ পাবি না। আল্লাহ জানি স্বামী সন্তানের মুখ না দেখায় তোকে। খুনি তুই, হত্যাকারী তুই, আমার সন্তানের খুনি। নির্ঝর এই খুনিকে পুলিশের হাতে তুলে দে। সত্যি তো আমি খুনি, আমার নির্মলের খুনি। অন্তরে অন্তঃস্থলে থেকে ভালোবাসায় বলে এভাবে প্রাণ হারালো ছেলেটা। না সেদিন আমি গ্রামে যেতাম, না বিপদে পড়ে চিঠি পাঠাতাম, আর না আমার নির্মল প্রাণ হারাতো। হ্যাঁ, আমি খুনি। নিজেকে স্পষ্টভাবে খুনি অনুভব করাতে ওনার হাত টেনে ধরে নিজের গালে থাপ্পড় শুরু করলাম। আত্মচিৎকার করে বলতে থাকলাম, মারুন আমায়, মেরে ফেলুন। ওমা আপনি তোমার ছেলে খুনি, হত্যা করলে কোনো দোষ নেই, মেরে ফেলুন আমাকে, বলে ওনার দুপা আঁকড়ে ধরে মৃত্যু ভিক্ষা চাইতে থাকলাম। নির্ঝর এসে ওর মাকে সামলানোর চেষ্টা করলো। মামি টেনে সরিয়ে নিল আমাকে। নির্মল প্রায় অনেক আত্মীয় স্বজনরাই জানতো নির্মল আমাকে পাগলের মতো পছন্দ করত। এছাড়া আমার গায়ে বিয়ের শাড়ি, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে এ খবর তারা জেনে যায়। সকলে অবাক হয়ে যায় নির্মলের মৃত্যু রহস্য জেনে। সকলে মুর্ছিত আমার আর্তনাদ শুনে। নির্মলের মামার বাড়ির লোকজন পুলিশ নিয়ে আসে আমাকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু নির্মলের বড় আব্বু রোমান চৌধুরী তাদেরকে ধমকিয়ে পাঠিয়ে দেয়। মাঝরাতে ধীরে ধীরে একান্ত আপনজন ছাড়া সবাই চলে যায়। নির্মলের মাথার কাছে বসে আছে ওর মা, হাত চেপে কান্না করছে ছোট বোন নেহা। নির্ঝর খানিকটা দূরে থম মেরে বসে আছে। মামি আর জেসমিনকে এক ঝটিকায় ছাড়িয়ে ছুটতে চলে যায় নির্মলের কাছে। পায়ে ধরে দুপা আঁকড়ে ধরে আত্মচিৎকার করতে থাকে, নির্মল নির্মল, এটা কি হলো আল্লাহ, ও আল্লাহ গো, তুমি আমার নির্মলকে ফিরিয়ে দাও, আমার নির্মলকে ভিক্ষে করে দাও। আমার ক্রন্দন ধ্বনিতে সকলে নির্বাক হয়ে চেয়ে রইল। আমি পাগলের মতো প্রলাপ শুরু করতে থাকি। সত্যি বলতে আমার সে পৃথিবীর কোনো মায়া ছিল না, ছিল না দুনিয়ার হুঁশ। সারাক্ষণ হাসিয়ে মেতে রাখা ছেলেটা কেমন নিশ্চুপ হয়ে গেছে। পা দুটো বরফের ন্যায় ঠান্ডা, ফর্সা পা দুটো হলদে বর্ণ ধারণ করেছে। যে পায়ে মাথা ঠুকতে ঠুকতে আমি বললাম, নির্মল নির্মল ওঠো না, দেখো তোমার সাবা, ওই যে আমি তোমার প্রিয় এসে গেছি। ও নির্মল, তোমার রাগিনী এসেছে, তুমি তাকাবে না, একটিবারও দেখবে না লাল শাড়িতে তোমার প্রিয় রাগিনীকে কেমন দেখায়। ও নির্মল ওঠো, দেখছো না, তুমি রাগ করছো না, অন্য কারো জন্য বউ সাজতে হয়েছে বলে তুমি খুব রেগে গেছো। এই যে কান ধরছি, এই যে আই এম সরি, বিলিভ মি, আমি শুধু তোমার জন্য বিয়ে ছেড়ে পালিয়ে এসেছি। ও বুঝেছি, এতদিনের অবহেলা করার প্রতিশোধ নিচ্ছ তাই না? কিন্তু চোখ বুজে আছো কেন, নিথর হয়ে রয়েছো কেন? তুমি না আমার অপেক্ষায় থাকবে বলেছিলে, আর একটু সময় কেন অপেক্ষা করলে না নির্মল? এইভাবে আমাকে মাঝপথে একা ছেড়ে যেও না। কেন ঠকালে আমায়, কেন বিশ্বাসঘাতকতা করলে? নেহা আমাকে জাপটে ধরে কাঁদতে শুরু করলো। জেসমিন সরস্বতী পাশে বসে হাউমাউ করে কাঁদতে থাকলো। নির্ঝর পাশে বসেছিল, রাব্বি সহ আরও বন্ধু-বান্ধব। অপ্রত্যাশিত এই মৃত্যুটি সকলের হৃদয় কাঁপিয়ে তুলছিল। আমার আ করা সকল আর্তনাদ নির্মলের মায়ের বুক হয়তো কিছু একটা কড়া নেড়েছিল। আচমকা নেহাকে ছাড়িয়ে উনি আমাকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। ওনার ছেলের প্রিয় যে আমি, রাগ ক্ষোভের বাইরে সত্যি যে জানতেন উনি। আমি ওনাকে জড়িয়ে ধরে গলা ফাটিয়ে বুক ফাটিয়ে হাহাকার করতে থাকি। এক সুযোগে হয়ে যায় নির্মলের কাছে যাওয়াটা, ওর মাথা বুকে জড়িয়ে ধরায়।
আমি যখন ওকে বুকে জড়িয়ে ভয়ঙ্কর আর্তচিৎকার করে কাঁদছিলাম, তখন মনে পড়ে যায় গতকাল রাতে সেই কুকুরটির আর্তনাদ। গতকাল রাতে এই সময়টি কাঁদছিল কুকুরটি। ভাগ্যের কি নির্মমতা, কি অসহনীয় যে ব্যথা, যার মধ্যে কেবলমাত্র সেই বুঝে। ফজরের আজান কানে ভেসে আসতেই নির্মলের কপালে চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত ক্রন্দন ধ্বনিতে বলে উঠি, ওহে প্রিয়, তোমার নামে ৩ কবুল পড়ে নিলাম। কবুল, কবুল, কবুল। শুনেছি স্ত্রীকে নাকি স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়। স্ত্রী হলো স্বামীর অর্ধেক। নিজেই সেই অর্ধেক অঙ্গকে এপারে একা করে ওপারে কিভাবে থাকবে? অপূর্ণ রয়ে গেল, সেই গেল আমার অসম্পূর্ণতায়। তৃষ্ণাটুকু মেটানোর সুযোগও দিলে না প্রিয়। এই নির্মমতার পরেও যদি ওপারে তোমার পদস্থলে একটুখানি ঠাঁই পাই, তোমার আবার আমার আবারও দেখা হবে প্রিয়। আমাদের হৃদয়ের লেনাদেনা এপারে হয়নি, ওপারে হবে তো? এই সময়টাতে নির্মলের বাড়ির প্রতিটি সদস্য চোখ বড় বড় করে চেয়েছিল। নিহার, নির্ঝর সেদিন থেকে ভাবির আসনে বসায় আমার। নির্মলের শেষ স্মৃতিটুকু হিসাবে সর্বপ্রথম এই দুজনে আঁকড়ে ধরে আমায়। আমার নির্মলের নিষ্প্রাণ দেহটা প্রাণ ভরে দেখেছিলাম সেদিন। আমার নির্মল না বড্ড অতৃপ্ত হয়ে পড়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছিল। নিস্তব্ধ সেই রাতে প্রিয়জনকে বুকে জড়িয়ে নিষ্প্রাণ হয়ে বসে আছি আমি। আগরবাতির কড়া ঘ্রাণ পেয়েছিল অনেকের মাদকতা। এই মাদকতায় রোজ রাত্রে উন্মাদনার মতো আজও ডুবে থাকে আমি। নির্মলের বাড়ির প্রতিটি সদস্য তার স্ত্রী হিসাবে গ্রহণ করেছে আমায়। যে বাড়িটা, যে রুমটা নির্মলের কয়েকটা বছর থেকেছে, সে বিছানাটা গুছিয়ে, সে বাথরুম গোসল করেছে। যে ঘরের কোনায় কোনায় স্পর্শ লেগে আছে, যে বাড়িতে শত শত স্মৃতি জড়িয়ে আছে, যে ছাদে শত শত খুনছুটি মেতে থাকতাম আমরা, সেই বাড়িতে জায়গা দিয়েছে আমায়। দিনের আলোর প্রতি ঘৃণা জন্মাতে শুরু করলেও যেদিন থেকে আমার নির্মলের জায়গা হয় ৩.৫ হাত মাটির নিচে, বিদঘুটে অন্ধকারে ওর নিথর দেহটা আবদ্ধ করে আসে। ওর আপনজনেরা, ওরা যখন খাটিয়ায় কাঁধে আমার নির্মলকে অন্ধকারে ঠেলে দিয়ে আসে, সে সময় আমার বুকের বাম পাশে তীব্র এক ব্যথার সৃষ্টি হয়ে জ্ঞান হারায়। সেদিন হার্ট ব্লক হয়ে যায় আমার। ইস, নির্মলের পরিবার এত বোকা কেন ছিল? নিজের সন্তান, নিজের ভাইয়ের খুনিকে কেউ ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তোলে, নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হবার জন্য সুযোগ করে দেয়। মানুষগুলো বড্ড বোকা। তাই তো নির্মল খুমিনি সালমা রহমান সাবাকে আজও তারা ফাঁসিতে ঝুলায়নি। নাকি মানুষগুলো ভীষণ চালাক। রোজ রোজ আমার গলার কাটা মুরগির মতো ছটফট করতে দেখে সীমাহীন আনন্দ পায় কি তারা? এত নিষ্ঠুর কেন তারা? আমার নির্মলকে রোজ রাতে খালি হাতে শূন্য বুকে ফিরে যায়, তা কি তারা বোঝে না? শ্বাসরুদ্ধ করে এই পরিবেশ থেকে মুক্তির অপেক্ষায় দিন গুনে চলছি। অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ফিরতে চাই আমার প্রিয়র নিকটে। একটিবার তাকে বলতে চাই, ওহে প্রিয়, দাও না তোমার পদস্থলে একটু ঠাঁই। যে বাক্যটির পরিপ্রেক্ষিতে শুনতে চাই, ওহে প্রিয়, পদস্থলে নয়, তোমার ঠাঁই হবে আমার বক্ষস্থলে। কেটে গেল ৯টা বছর। আমার নির্মল আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে বহুদূরে, যেখান থেকে ফিরে আসা কখনো সম্ভব নয়। নির্মলকে হারানোর জন্য দুটো জিনিস দায়ী, এক ভুল, দুই দ্বিধা। আমার একটি ভুল, একটি দ্বিধার জন্য ওকে আমি হারিয়ে বসলাম। ভালোবাসা নিয়ে এত দ্বিধা রাখতে নেই। তুমি কাউকে ভালোবাসো কি না সেটা সর্বপ্রথম তুমি নির্ধারণ করবে এবং প্রিয়কে জানিয়ে দিবে। সে- যেদিন সেদিন গ্রামে ফেরার পর একটিবার ভালোবাসার কথা বলে যেতাম, উম, আমার নির্মল অতৃপ্ত হয়ে এই দুনিয়া ছেড়ে বিদায় নিত না। মাঝরাতে তেষ্টা পেলে আজও আমি পানি পান করি না। আমার নির্মল যে এর থেকে ভয়ানক তেষ্টা নিয়ে চলে গেছে। প্রিয়জনকে ঘিরে সকল অনুভূতি সর্বদা দ্রুত প্রিয়জনের কাছে ব্যক্ত করা উচিত নয়, নয়তো কখনো কখনো চরম আফসোসে ভুগতে হয়। যে আফসোস রয়ে যায় আমৃত্যু। নির্মলের মৃত্যু যেদিন ঘটে, সাল ছিল ২০০৭। স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের একসাথে হওয়ার ফলে মৃত্যু হয়। যখন মস্তিষ্কে রক্ত সংবহন একটি ধ্বনিতে ক্লোনের কারণে বন্ধ হয়ে যায়, তখনই মানুষের স্ট্রোক হয়। হার্ট অ্যাটাকের ঘটে যখন হৃদস্পন্দনের একটি অংশ রক্ত সরবরাহ কাটা হয়। রক্তের সাথে হৃদয়ে সরবরাহ করে এমন ধমনীগুলোর মধ্যে একটি ক্লোরনের কারণে এটি ঘটে। প্রিয়জনের খুনের দায়ে এই পৃথিবীতে শাস্তি হয় না কেন? শুধুমাত্র প্রমাণ নেই বলে? আমি যদি বলি ওই চিঠিটাই বড় প্রমাণ, তবুও কেউ কেন বিলিভ করে না? কেউ কেন বুঝতে চায় না ওর ব্রেন স্ট্রোক হয়েছে শুধুমাত্র ওই চিঠিটার জন্য? এটা অ্যাটাক নয়, শুধুমাত্র ওই চিঠিটাই লিখতে আমার কথাগুলোর জন্য। তাহলে কেন ওরা মানতে চায় না আমি খুনি? আচ্ছা, এই পৃথিবীর নতুন কোনো নিয়ম হতে পারে, যে নিয়মে লেখা থাকবে পৃথিবীর প্রিয়জন ছাড়া বেঁচে থাকা নিষেধ, যে পৃথিবীতে প্রিয়জন ছাড়া একা একা বেঁচে থাকা ঘোর অপরাধ,
যে পৃথিবীতে তোমার প্রিয়জনের দীর্ঘশ্বাস ঠাঁই হয় নি, সেই পৃথিবীতে দীর্ঘ সময় অবস্থান করার অধিকার তোমার নেই। প্রিয়জনবিহীন এই পৃথিবীতে তোমার স্থান দেওয়া সম্ভব না, তাই মৃত্যুদণ্ড দেওয়া হলো তোমাকে। যে মৃত্যুদণ্ড সুখ হবে, হাসিমুখে বরণ করে নিবে তুমি। এই মৃত্যুদণ্ড কেউ দিবে না আমায়। হায় সৃষ্টিকর্তা, কতই সইতে হবে। রহপ্রেমের অদ্ভুত এক নিয়ম, অতিরিক্ত প্রেম অতিরিক্ত কষ্ট বয়ে আনে। ভালোবাসার অদ্ভুত এক নিয়ম রয়েছে, অতিরিক্ত ভালোবাসার বিচ্ছেদের মূল কারণ তা কেবল অতীত ঘেঁটলেই বোঝা যায়। এই পৃথিবীতে পরিপূর্ণভাবে খাঁটি ভালোবাসায় সিক্ত হয়েছে তারা একে অপরের থেকে ছিন্ন, কেবল তারাই হয়েছে। তাই ভালোবাসা অমর, তাই তো মানুষের মরণ হয়, অথচ তাদের ভালোবাসা থেকে যায় জীবন্ত। ভালোবাসা কখনো মরণ হয় না। কোনো মানুষ মরণ হলে তার একজন ভালোবাসার মানুষও দুনিয়াতে থাকে, তাহলে সে মানুষটার পুরো জীবনটাই বৃথা। ভালোবাসা মারাত্মক, ভয়ঙ্কর এবং মহামারীর নাম, যে মহামারীতে অসংখ্য আবেগ অনুভূতির মৃত্যু ঘটে। এর সুস্পষ্ট উদাহরণ নির্মল দিয়ে গেছে আমায়। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।